আসসালামু আলাইকুম। আহ, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অধ্যায়। আজকে আমরা উদ্ভিদ বিজ্ঞানের একটি অধ্যায় পড়ব। সেটি হচ্ছে পুরো উদ্ভিদ বিজ্ঞান চ্যাপ্টারের সবচেয়ে ছোট অধ্যায় যদি আমরা বলে থাকি। এটা এটা হচ্ছে সেই অধ্যায় যার নাম হচ্ছে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা। নামের দিক থেকে লিখতে গেলে হয়তো অনেক বেশি জায়গা নেবে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি চ্যাপ্টারের পরিধি মাপি তাহলে আমাদের পুরো উদ্ভিদ বিজ্ঞানের মধ্যে সবচেয়ে ছোট এবং বলতে হবে যেটা মোটামুটি সবচেয়ে সহজ অধ্যায় হচ্ছে এটি। এখন সহজ হচ্ছে ওই সেন্সে যদি আমরা এই জিনিসটা আগে পড়ে থাকি, আর যদি আমরা যে জিনিসটা আগে কোনোদিন না পড়ি সেই জিনিস যতই ছোট হোক বা যতই বড় হোক না কেন সবসময় দুর্বোধ্যই থাকবে আমাদের কাছে। তো যেটা গত কয়েক বছর ধরে আমরা দেখছি সেটা হচ্ছে এই অধ্যায়টা ওই শর্ট সিলেবাস লং সিলেবাসের যে একটা মার প্যাচের মধ্যে তোমাদের ফেলে দেওয়া হয়েছিল, ওই মারপেচের কারণে পোস্ট কোভিড এরিয়া থেকে, মানে পোস্ট কোভিড যেই এরাটা, মানে যেই টাইমটুকু আমরা কাটাচ্ছি, ওখান থেকে দেখতাম যে কোনো স্টুডেন্টেরই এই সার্টেন একটা চ্যাপ্টারের উপর অনেক ছোট কিন্তু কোনো কমান্ড নাই। মানে কি, তারা এই চ্যাপ্টারটা সম্পর্কে কোনো আইডিয়াই নেই যেখানে কী লেখা, কেন এরকম, বা পড়তে গেলে কিছু শব্দ আসবে যে শব্দগুলো পড়তে গেলে হয়তো মনে হবে আরে এই চ্যাপ্টারটা তো অনেক কঠিন এরকম। তো এই কারণেই টোটাল পারসেপশন বলো কনসেপশন বলো সব কিছুই ক্লিয়ার করার জন্যই হচ্ছে আমার আজকের এই ক্লাস। আমরা চেষ্টা করব, যেহেতু অনেকেরই হয়তো আগে এই অধ্যায় সম্পর্কে খুব বেশি প্রায়োরিটি দিয়ে পড়া নাই বা অধ্যায় সম্পর্কে খুব ভালো ধারণা নাই। কারণ কি? কারণও একটাই, যে শুরুতে একটা কথা বলছি না, এটা হচ্ছে আমাদের উদ্ভিদ বিজ্ঞানের সবচেয়ে ছোট এবং সবচেয়ে সহজ অধ্যায়। এই কারণে অনেক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এই চ্যাপ্টারটাকে খুব বেশি গুরুত্ব সহকারে পড়ানো হয় না। কিন্তু তারপরে যেহেতু বইয়ের একটা অধ্যায়, বইয়ের একটা টপিক, কোনো কিছুই ফেলনা না, আমাদেরকে প্রত্যেকটা জিনিসের উপরই সম্যক ধারণা রাখতে হবে, কারণ বলা তো যায় না কোথা থেকে কখন প্রশ্ন চলে আসে। ঠিক আছে, তো আমরা কথা না বাড়াই, আমরা পড়া শুরু করি। দেখো, চ্যাপ্টারটার নাম ব্রায়োফাইটা টেরিডোফাইটা। তোমরা আমার আরও অনেকগুলো লেকচার যদি করে থাকো দেখবা, যখনই আমি একটা চ্যাপ্টার পড়াই আমি সবসময় খুঁজি এই চ্যাপ্টারের মধ্যে একটা জিনিসকে আরেকটা জিনিসের সাথে কম্পেয়ার বা তুলনা করা যায় কি না। যখনই দেখি তুলনা করা যায় তখনই আমি সবসময় একটা কাজ করি, সেটা হচ্ছে একটা পার্টিকুলার পোর্শন শতভাগ মনে রাখার চেষ্টা করি, আরেকটা পার্টিকুলার পোর্শন চেষ্টা করি যে বিপরীত শব্দ দিয়ে যদি অ্যান্সার করা যায় তাহলেই তো আমার জন্য ভালো। ঠিক আছে, এইরকম চ্যাপ্টারই আমাদের যেমন আছে অণুজীব চ্যাপ্টার, যেখানে আমরা ভাইরাসের সাথে ব্যাকটেরিয়াকে তুলনা করতে পারি, শৈবালের সাথে ছত্রাককে তুলনা করতে পারি, ব্রায়োফাইটের সাথে টেরিডোফাইটাকে তুলনা করতে পারি। আরও একটা চ্যাপ্টার যেটা হচ্ছে নগ্নবীজের সাথে আমরা আবৃতবীজী উদ্ভিদকেও তুলনা করতে পারি। তারপরে দেখো, এই চ্যাপ্টারগুলোকে এমনভাবেই তৈরি করা হয়েছে যে তুমি যদি একটা জিনিস সম্পর্কে ভালো মতো জানো, অপর জিনিসটা যদি একদম নাও পড়ো, দেখা যাবে বিপরীত শব্দ বসালেই তুমি ওই জিনিসগুলো সম্পর্কে অ্যান্সার দিতে পারতেছো। ঠিক সেম কাজটা আমরা আজকে করবো। আমরা ব্রায়োফাইটার টোটাল গোষ্ঠী উদ্ধার করে ফেলবো, যেন আমাদের টেরিডোফাইটার উপর খুব বেশি জোর দেওয়া না লাগে, এবং দেখা যাবে যে ওই এক ব্রায়োফাইটার জাস্ট একটা সার্টেন জিনিস মনে রাখার কারণে এই পুরা চ্যাপ্টার তুমি যে কোনো জায়গা থেকে প্রশ্ন করা হোক না কেন অ্যান্সার দিতে পারতেছো। ঠিক আছে? আচ্ছা, হয়তো তোমার বিশ্বাস হচ্ছে না, কিন্তু আমরা যখন পড়বো তবে ধীরে ধীরে তোমার বিশ্বাস চলে আসবে। আচ্ছা, প্রথমত দেখো, আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড রাখছি, আমি এখানে কিছু জিনিসপত্র তোমাকে লেখাবো। এখন আমি একটা চার্ট, মানে কি, আমি এখন তোমাকে পুরা উদ্ভিদ জগৎ সম্পর্কে একটা ধারণা দিব। ঠিক আছে, পুরো উদ্ভিদ জগৎ সম্পর্কে যদি ধারণা দেই, দুইজন বিজ্ঞানী, একজনের নাম হচ্ছে বিজ্ঞানী বেনথাম, আরেকজনের নাম হচ্ছে বিজ্ঞানী হুকার। তো বেনথাম আর হুকার এরা দুইজন মিলে পুরা উদ্ভিদ জগৎকে একটা পার্টিকুলার বৈশিষ্ট্য, যেটা হচ্ছে কি না ফুল ধারণের ক্ষমতা, এই ফুল ধারণের ক্ষমতার উপর ভিত্তি করে এটাকে দুইটা ভাগে ভাগ করছিলেন। একদম সিম্পল, এক দলের ফুল ধারণের কোনো ক্ষমতা নাই, যাদেরকে তারা নাম দিয়েছিল অপুষ্পক, বা ক্রিপ্টোগ্যামাস বা ক্রিপ্টোগ্যামিয়া। আরেক দলের যার ফুল ধারণ করার ক্ষমতা ছিল তাকে নাম দিয়েছিল পুষ্পক বা হচ্ছে ফেনোরোগ্যামিয়া। এবং এই অপুষ্পক উদ্ভিদকে আবার তিনটা ভাগে ভাগ করছিল। ঠিক আছে, একটা হচ্ছে থ্যালোফাইটা, একটা হচ্ছে ব্রায়োফাইটা, একটা হচ্ছে টেরিডোফাইটা। আর পুষ্পকটাকে দুই ভাগে ভাগ করছিল, একটা হচ্ছে জিমনোস্পার্ম বা নগ্নবীজী উদ্ভিদ, আর একটা হচ্ছে অ্যানজিওস্পার্ম বা আবৃতবীজী উদ্ভিদ। এখন এখানে খেয়াল করলে দেখবা আমি যে কাজটা করছি সেটা হচ্ছে এই টোটাল জিনিসটাকে এরকম যে আমি অবলিকলি লিখছি,
এটা ইন্টেনশনাল। কেন? এখানে হচ্ছে উন্নয়নের ধারা প্রকাশ করে। এইভাবে মনে রাখবা যে এখন তোমাকে যদি প্রশ্ন করে কে কার চেয়ে বেশি উন্নত, অনায়াসে অ্যান্সার দিতে পারবা। কেমন? এখন যদি প্রশ্ন করে পুরো উদ্ভিদ জগতের মধ্যে সবচেয়ে অনুন্নত কে, থ্যালোফাইটা। পুরো উদ্ভিদ জগতের মধ্যে সবচেয়ে উন্নত কে, অ্যাঞ্জিওস্পার্ম বা আবৃতবীজী উদ্ভিদ। আবার পুরো উদ্ভিদ জগতের মধ্যে উন্নত অনুন্নতর মাঝখানে সেতু বন্ধন করতেছে কে, টেরিডোফাইটা। খেয়াল করো, প্রশ্ন করছি উদ্ভিদ জগৎ নিয়ে। এখন তোমাকে মনে করো ওরা একটা জায়গায় আটকায় দিল। কিরকম আটকায় দিল? ওরা তোমাকে প্রশ্ন করলো যে অপুষ্পক উদ্ভিদ রিলেটেড, মানে এখন প্রশ্ন করলো অপুষ্পক উদ্ভিদের মধ্যে সবচেয়ে অনুন্নত কে, বরাবরের মতোই থ্যালোফাইটা। অপুষ্পক উদ্ভিদের মধ্যে সবচেয়ে উন্নত কে, তখন বলতে হবে টেরিডোফাইটা। তাহলে এই অপুষ্পক উদ্ভিদে উন্নত অনুন্নতর মাঝখানে সেতু বন্ধনকারী হিসেবে কে আসতেছে? ব্রায়োফাইটা। তাহলে আমাদের এই জিনিসটা অবশ্যই মনে থাকে যে কার মধ্যে সেতু বন্ধনের কথা বলতেছে। আমাদের কি পুরো উদ্ভিদ জগতের মধ্যে সেতু বন্ধনের কথা বলছে, নাকি কেবল অপুষ্পক উদ্ভিদের মধ্যে সেতু বন্ধনের কথা বলছে? তাইলে কিন্তু আমার অ্যান্সার এখান থেকে আমি আলাদা করতে পারবো। আচ্ছা, এখন আসি এই যে অপুষ্পক উদ্ভিদ থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, মানে কারোই তো ফুল হয় না, এক কথায় থাকলেই পারতো, আবার 3 ভাগ করলো কেন? তার মানে হয়তো এদের বৈশিষ্ট্যগত কোনো পার্থক্য আছে। এদেরকে বেসিক্যালি 3টা ক্রাইটেরিয়ার উপর ভাগ করা হয়েছে। কয়টা? 3টা। কি কি? প্রথম কথা হচ্ছে এদের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত কিনা, মূল কাণ্ড পাতা। এদের ভ্রূণ সৃষ্টি হবে কিনা, আরেকটা হচ্ছে এদের পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু আছে কিনা। ঠিক আছে, এই 3টা ক্রাইটেরিয়ার উপর ভাগ করা হয়েছে। এখন দেখো, আমরাই বলতেছি থ্যালোফাইটাটা যে দিক থেকেই চিন্তা করো না কেন সব সময় অনুন্নত। তার মানে কি থ্যালোফাইটার মধ্যে এই 3টার কোনোটাই কি নাই, তার মানে থ্যালোফাইটা হচ্ছে সব না। আর অপুষ্পকের মধ্যে সবচেয়ে উন্নত ছিল কি, টেরিডোফাইটা। তাহলে অপুষ্পকের মধ্যে কি 3টাই আছে, তার মানে অপুষ্পক হচ্ছে এই 3টা বৈশিষ্ট্যই ধারণ করে। তাহলে পরে মাঝামাঝি রইল কে, ব্রায়োফাইটা, যেটাকে আমরা বলতে পারি না উন্নয়নশীল। মানে কি, সে তো না পুরাপুরি উন্নত না পুরাপুরি অনুন্নত, তার মানে তার মধ্যে কিছু ভালো দিক তো কিছু খারাপ দিক আছে। আমরা খালি মনে রাখবো এই 3টার মধ্যে ব্রায়োফাইটায় কেবল একটা জিনিসই পাওয়া যায়, সেটা কি, যে ব্রায়োফাইটায় হচ্ছে ভ্রূণ সৃষ্টি হয়। ব্রায়োফাইটায় কি সৃষ্টি হয়? ভ্রূণ সৃষ্টি হয়। মানে কি দাঁড়াইলো, ব্রায়োফাইটার দেহকে কিন্তু মূল কাণ্ডপাতায় ভাগ করতে পারবো না। ব্রায়োফাইটার দেহে কিন্তু ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু নাই। তাহলে ব্রায়োফাইটার দেহে একমাত্র কি আছে, এরা কি তৈরি করতে পারে? ভ্রূণ সৃষ্টি করতে পারে। মনে রাখতে হবে, এগুলো আমাদের কাজে লাগবে কিন্তু। আবার দেখো, টেরিডোফাইটার ব্রায়োফাইটার যদি এখন বলে যে এই দুইটার মধ্যে মিল বা সাদৃশ্য কই, তাহলে দেখো এরা দুইজনই কি সৃষ্টি করতেছে? ভ্রূণ সৃষ্টি করতেছে। ব্রায়োফাইটাও ভ্রূণ সৃষ্টি করতেছে, টেরিডোফাইটাও ভ্রূণ সৃষ্টি করতেছে। ভ্রূণ সৃষ্টিকারী উদ্ভিদদেরকে বলা হয় এমব্রায়োফাইটা। তাহলে ব্রায়োফাইটা টেরিডোফাইটাকে আমরা আবার কি বলতে পারবো? এমব্রায়োফাইটা বলতে পারবো। কেন? কারণ তারা দুইজনই কি সৃষ্টি করে? ভ্রূণ সৃষ্টি করে। এখন আবার তোমাকে প্রশ্ন করলো, তাহলে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা এই দুইজনের মধ্যে পার্থক্য কই? যে এই দুজনের মধ্যে পার্থক্য কই? তাহলে পার্থক্য একটা দেখো কি হবে, মূল কাণ্ড পাতায় ভাগ করার কথা হবে, আর এটা কি হবে, ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু হবে। এই দুইটাই তো পার্থক্যের মধ্যে পড়তেছে। এবং খেয়াল করে দেখো এই 3টার মধ্যে একমাত্র ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু আছে কার মধ্যে? সেটা হচ্ছে টেরিডোফাইটার মধ্যে। এই কারণে টেরিডোফাইটাকে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস নামে ডাকা হয়। কি নামে ডাকা হয়? ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস নামেও ডাকা হয়। তোমাকে বলতে পারেন এই 3টা অপশনে দিয়ে যে নিচের কোনটি ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস, আমাদের অ্যান্সার কি হবে? টেরিডোফাইটা। কারণ একমাত্র টেরিডোফাইটার মধ্যে কি আছে? ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু আছে এই 3টার মধ্যে। যেহেতু আমাদের আজকের পড়ার টপিক ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এই কারণে আমরা খালি শুধুমাত্র এতটুকু নিয়েই আমরা একটা ধারণা রাখলাম। ঠিক আছে, বাকি জিনিস আমরা নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদ চ্যাপ্টার যেদিন পড়ি ওই দিনও আমাদের এই জিনিসটা পড়া হয়। আচ্ছা, এই গেল এতটুক। এবার আমরা পরবর্তী স্লাইডে যাই। এই জিনিসটা যে আমি তোমাকে পড়াইলাম এইটা আমাদের বইয়ের মধ্যেই আছে। ঠিক আছে, এটা আমাদের বইয়ের মধ্যে তোমার হচ্ছে কোথায় আছে, একদম বইয়ের শুরু, যেখানে উপক্রমণিকা নামে একটা জায়গা আছে যা সিলেবাসের অন্তর্ভুক্ত না, এর কয়টা পেজ উল্টাইলেই এই ছকটা পাওয়া যায়। এখানেই উদ্ভিদ জগতের এই যে বেনথাম ও হুকারের শ্রেণীবিন্যাসের ছক দেওয়া আছে। ঠিক আছে, এই দেখো যে ফুল হয় না দেখে ক্রিপ্টোগ্যামিয়া বা অপুষ্পক, এটা হচ্ছে পুষ্পক ফেনারোগ্যামিয়া, এর মধ্যে ফুল হয়।
তিন ভাগ করছিলাম না, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম। এবং আমি তোমাকে দেখাইছিলাম না যে উন্নয়নের ধারাটা হচ্ছে এরকম। এবং দেখো, এদের দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করতে পারবা না, এদের ভ্রূণ সৃষ্টি হয় না, এদের ভাস্কুলার টিস্যু নাই। পরেরটুকু আমার লাগবে না। টেরিডোফাইটা দেখো, মূল কাণ্ড পাতায় ভাগ করা যায়, ভ্রূণ সৃষ্টি হয়, ভাস্কুলার টিস্যু আছে। ব্রায়োফাইটা বলছিলাম একমাত্র একটা জিনিসই পাওয়া যাবে, সেটা কি পাওয়া যাবে? সেটা হচ্ছে কি এরা ভ্রূণ সৃষ্টি করবে। কি সৃষ্টি করবে? ভ্রূণ সৃষ্টি করবে। এতটুকু আপাতত আমাদের আজকের অধ্যায়ের জন্য এতটুকু জানলে আমাদের চলতেছে। আচ্ছা, এবার দেখো, আমি যা যা পড়াইলাম তোমাদের সত্য না মিথ্যা কিছু জিনিস আমরা প্রমাণ দিই। দেখো এখানে কথাগুলো আবার লিখছে। দেখো, যারা পুষ্পক উদ্ভিদ মানে ফেনোরোগ্যামাস, আবার অনেকে কখনোই ফুল হয় না, এদের অপুষ্পক উদ্ভিদ বা ক্রিপ্টোগ্যামাস বলা হয়। এই দেখো, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা অপুষ্পক উদ্ভিদ, শৈবাল ছত্রাক এরা থ্যালোফাইটার অন্তর্ভুক্ত। তো ওরা শৈবাল ছত্রাককে বলছে, মানে থ্যালোফাইটাটা হচ্ছে লোয়ার ক্রিপ্টোগ্যামাস, আর ব্রায়োফাইটা, টেরিডোফাইটা তথাকথিত হায়ার ক্রিপ্টোগ্যামাস। আচ্ছা, এখন আবার দেখো কি বলছে, যদি বলে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা এই দুইটার মধ্যে কে বেশি উন্নত, আমরা বলছি না এই দুইটার মধ্যে কে বেশি উন্নত? টেরিডোফাইটা বেশি উন্নত। এবং দেখো, ব্রায়োফাইটা, টেরিডোফাইটার মধ্যে মেইন পার্থক্যগুলো কি কি? এদের দেহকে মূল কাণ্ডপাতায় ভাগ করা যায় না, ব্রায়োফাইটাটা কিন্তু টেরিডোফাইটাটাকে যাবে। আবার দেখো, ব্রায়োফাইটাটা কি অভাস্কুলার, মানে পরিবহন টিস্যু নাই, কিন্তু টেরিডোফাইটাটার মধ্যে কি আছে? ভাস্কুলার, মানে পরিবহন টিস্যু আছে। এবং লাস্ট লাইনটা দেখো, অপেক্ষাকৃত কম উন্নত থ্যালোফাইটা এবং উন্নত টেরিডোফাইটার মধ্যে সংযোগ সৃষ্টিকারী মধ্যবর্তী গ্রুপ বা সেতু বন্ধনকারী, আমি যে শব্দটা বলছিলাম, এটা কে? ব্রায়োফাইটা। তারপরে আমি তোমাকে শুরুতে যেই ওই ফ্লোচার্ট পড়ানোর সময় যে কথাগুলো বলছিলাম ওইটা মনে রাখলেও কিন্তু দেখো এগুলো কিন্তু আমার বইয়েরই লাইন, ঠিক আছে? এখন এটা পড়তে কিন্তু তোমার জন্য কষ্ট হওয়ার কথা না। আচ্ছা, এবার আমরা আসি ব্রায়োফাইটা, টেরিডোফাইটার অ্যাকচুয়াল পড়ায় চ্যাপ্টারে। আমি হচ্ছে তোমাকে বলছি কি, একটা জিনিস সম্পর্কে আমরা থরো আইডিয়া নিব। আমি তোমাকে টোটাল ব্রায়োফাইটা সম্পর্কে ধারণা নিব। আচ্ছা, এখন এই জিনিসটা পড়তে গেলে আমাদের কিছু নতুন নতুন শব্দ সম্পর্কে মাথায় রাখতে হবে। কি কি শব্দ আমি যদি এখানে লিখি, দেখো, প্রথমত, যে কোনো উদ্ভিদ, আই রিপিট, যে কোনো উদ্ভিদ তাকে তার জীবনকাল অতিক্রম করতে হইলে অবশ্যই দুইটা দশা পার করতে হবে। একটা নাম হচ্ছে গ্যামিটোফাইটিক, এবং আরেকটা হচ্ছে স্পোরোফাইটিক। ঠিক আছে, গ্যামেটোফাইটিক এবং স্পোরোফাইটিক। আমি আবার বলতেছি, যেই উদ্ভিদই হোক তাকে তার জীবনকাল অতিক্রম করতে হইলে দুইটা দশাই পার করতে হবে। কিন্তু তোমাকে মনে রাখতে হবে কার মধ্যে কোন দশা প্রধান। কারণ একই দেশে ক্ষমতায় তো দুইজন আসতে পারবে না, কারণ দুইজন প্রধানমন্ত্রী হইলে একজন একটা অর্ডার দিবে তো আরেকজন এটা ক্যান্সেল করবে, আরেকজন এটা অর্ডার দিবে তো আরেকজন ক্যান্সেল করবে। সুতরাং কখনোই ক্ষমতায় দুইজন প্রধান থাকতে পারে না। তার মানে এই যে কোনো উদ্ভিদের জীবনকাল অতিক্রম করতে হলে দুইটা দশা পার করতে হয়, তার মানে দুইটা দশার মধ্যে যে কোনো একটা বস হবে, আর যে বস তার উপর বাকিরা কি করে? নির্ভর করে। তাহলে এখন আমাকে মাথায় রাখতে হবে কাদের ক্ষেত্রে গ্যামেটোফাইটিক দশা প্রধান, কাদের ক্ষেত্রে স্পোরোফাইটিক দশা প্রধান। তোমার মনে রাখতে হবে তথাকথিত নিম্ন শ্রেণীতে যারা ছিল, যেমন হচ্ছে থ্যালোফাইটা এবং ব্রায়োফাইটা, এদের দেহে গ্যামেটোফাইটিক দশাটা প্রধান। তথাকথিত উন্নত বলতে আমরা যদি টেরিডোফাইটা, নগ্নবীজি, আবৃতবীজি যাই বলো না কেন, তারা কি আরও বেশি উন্নত না? তাহলে তাদের দেহে স্পোরোফাইটিক দশা প্রধান। তাহলে এতটুকু ক্লিয়ার। তথাকথিত নিম্ন শ্রেণী, দ্যাট মিনস ব্রায়োফাইটা আর থ্যালোফাইটা, এই দুইজনের মধ্যে কোন দশা প্রধান? গ্যামেটোফাইটিক। আর টেরিডোফাইটা, নগ্নবীজি, আবৃতবীজি, তিনটার মধ্যে কোন দশা প্রধান? স্পোরোফাইটিক। কিন্তু দুইটা দশাই কিন্তু আছে, আমি আবারও বলতেছি, কিন্তু একজনের ক্ষেত্রে একটা প্রধান তো একজনের ক্ষেত্রে একটা অপ্রধান। তো আমরা যে ব্রায়োফাইটা দিয়ে পড়া শুরু করতেছি, ব্রায়োফাইটা বলতেই কথাটা আসে ব্রায়াম নামক মসবর্গীয় উদ্ভিদ। ব্রায়োফাইটা শব্দটা আসছে কি? ব্রায়াম নামক মসবর্গীয় উদ্ভিদ। তার মানে আমরা ব্রায়োফাইটা বলতে সোজা সাপটা কথায় বুঝি হচ্ছে, একটা মিনিট, মস। এই মসের সাথে আমরা কম্পেয়ার করে মনে রাখি হচ্ছে মগ। মানে কি আসলে মস উদ্ভিদে কোন দশা প্রধান? গ্যামেটোফাইটিক দশা প্রধান। তাহলে মস উদ্ভিদে কোনটা অপ্রধান? স্পোরোফাইটিক দশা অপ্রধান। আবারও কি লিখলাম?
তাহলে এবার যদি বলে আশ্রয় পুষ্টির জন্য কে কার উপর নির্ভরশীল, আমাদের উত্তর হবে স্পোরোফাইট আশ্রয় এবং পুষ্টির জন্য কার উপর নির্ভর করতেছে, গ্যামেটোফাইটের উপর নির্ভর করতেছে। আচ্ছা, এখন মনে করো আমরা টেরিডোফাইটটা পড়ি নাই, এবং আমি তো বলতেছি আমরা পড়বো না, কিন্তু আমি জাস্ট এখানে লিখি। তাইলে টেরিডোফাইটে কোন দশা প্রধান, স্পোরোফাইটিক দশা প্রধান। কোনটা অপ্রধান, গ্যামেটোফাইটিক দশা অপ্রধান। তাহলে এদের ক্ষেত্রে আবার বলা যায় না যে আশ্রয় পুষ্টির জন্য গ্যামেটোফাইটটা স্পোরোফাইটের উপর নির্ভর করে। আচ্ছা, এখানে খালি আমরা বলবো না। কেন বলবো না, আমাদের খালি মনে রাখতে হবে যতই আমরা উন্নত শ্রেণীর দিকে যাব তত মনে রাখতে হবে যে এদের মধ্যে দুইটার মধ্যে যে কোনো একজন প্রধান হবে, ঠিক আছে, কিন্তু অপরকে তার উপর নির্ভর করা লাগবে না। কেন? কারণ আমরাই বলছি এরা কি তথাকথিত উন্নত বিশ্বে তো কেউ কারো উপর নির্ভরশীল না। তাহলে আমাদের খালি মাথায় রাখতে হবে কে প্রধান কে অপ্রধান, কথাটা ঠিক আছে, কিন্তু এই যে যারা যত উন্নত, মানে যেখানে স্পোরোফাইটিক দশা প্রধান, সোজা কথা, যেখানে স্পোরোফাইটিক দশা প্রধান এখানে কোনো প্রকার নির্ভরশীলতা নাই, এখানে কোনো প্রকার কি নাই, নির্ভরশীলতা নাই। তার মানে তোমার টেরিডোফাইটে স্পোরোফাইটিক দশা প্রধান, কথাটা ঠিক আছে, গ্যামেটোফাইটিক দশা অপ্রধান, তাও ঠিক আছে, কিন্তু আশ্রয় পুষ্টির জন্য কাউকে কারো উপর নির্ভর করা লাগতেছে না। কেন? কারণ তারা দুইজনই স্বাধীন স্বতন্ত্রভাবে বাস করতেছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা জেনে নিলাম কার মধ্যে কোনটা প্রধান কোনটা অপ্রধান, কোথায় নির্ভরশীলতা আছে তো কোথায় নির্ভরশীলতা নাই। এবার আসে জীবনচক্র। আমরাই বললাম মস উদ্ভিদ গ্যামেটোফাইটিক, তার মানে সে কি সৃষ্টির মাধ্যমে জীবন শুরু করে, গ্যামিট সৃষ্টির মাধ্যমে। কি সৃষ্টির মাধ্যমে জীবন শুরু করে, গ্যামিট সৃষ্টির মাধ্যমে। এখন তোমাকে যদি বলে একটা গ্যামিট কোন প্রকৃতির, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড, নিঃসন্দেহে আমরা জানি এক একটা গ্যামিট কোন ধরনের, হ্যাপ্লয়েড। একটা গ্যামিট কোন ধরনের, হ্যাপ্লয়েড। একটা গ্যামিট কোন ধরনের, হ্যাপ্লয়েড। তার মানে গ্যামেটোফাইটিক দশা বলতে আমরা আসলে বুঝবো তার কোন দশাটা, হ্যাপ্লয়েড দশা। আর তাহলে স্পোরোফাইটিক দশা বলতে কি বুঝবা, মনে রাখবা ডিপ্লয়েড দশা। স্পোরোফাইটিক বলতে কি বুঝবা, ডিপ্লয়েড দশা। কিরকম এখন দেখো, এই যে মনে করো একটা মস উদ্ভিদ, এখন এটা থেকে আমরা একটা পুং গ্যামিট নিলাম, একটা স্ত্রী গ্যামিট নিলাম, ঠিক আছে, বা মাইটোসিস প্রক্রিয়ায় দুটা ভাগ হইলো, হয়ে একটা থেকে তুমি পুং গ্যামিট নিলা, তো একটা থেকে তুমি স্ত্রী গ্যামিট নিলা। এবার এদের মধ্যে কি হইলো, নিষেক হইলো। নিষেকের ফলে কি সৃষ্টি হবে, জাইগোট। নিষেকের ফলে কি সৃষ্টি হয়, জাইগোট। এখন জাইগোটে কোন কোষ বিভাজন হবে, জাইগোটে মিওসিস হবে। মিওসিস হলে কয়টা হ্যাপ্লয়েড দশা তৈরি হবে, আবারও 4টা হ্যাপ্লয়েড কিছু একটা বস্তু তৈরি হবে। এবং তাকায় দেখো এই হ্যাপ্লয়েডগুলাই কি পূর্ণাঙ্গ মস উদ্ভিদ ইন্ডিকেট করতেছে না। এইটা হচ্ছে একটা ব্রায়োফাইটা বা একটা মস উদ্ভিদের জীবনচক্র। এবং তাকায় দেখো আমরা বলছি কি গ্যামেটোফাইটিক দশা প্রধান, এবং গ্যামিটগুলা কি হ্যাপ্লয়েড। এখানে দেখো যে প্রধান সে বেশি জায়গা নিয়ে আছে, মানে কি হ্যাপ্লয়েড দশাটা বেশি, মানে গ্যামেটোফাইটিক দশাটা বেশি যে বস, স্পোরোফাইটিক দশাটা কি কম। তার মানে এরা কিন্তু যেখান থেকে জীবন শুরু করছে ঘুরে ফিরে কি আবার আগের জায়গায় ফেরত আসছে। তার মানে যদি তোমাকে প্রশ্ন করা হয় এদের দেহে সুস্পষ্ট যৌনুক্রম আছে কি নাই, তুমি বলবা নিঃসন্দেহে যৌনুক্রম বিদ্যমান। কিন্তু এই যে গ্যামেটোফাইটিক স্পোরোফাইটিক দুইটা দশা কি সমান, কখনোই সমান হবে না। কারণ যে প্রধান সে সবসময় চাবেই যে আমি যে বস, সুতরাং আমার একটু জায়গা বেশি থাকবেই। সুতরাং কখনোই সম আকৃতির যৌনুক্রম দেখা যাবে না। যখনই যৌনুক্রমের প্রশ্ন আসবে, যদি তার মধ্যে যৌনুক্রম থাকে তাহলে এটা অ্যান্সার দিবা অসম আকৃতির বা হেটারোমরফিক যৌনুক্রম। এবং এটা সোজা সাপটা কথা, শুধু এখানের জন্য প্রযোজ্য না, পুরো উদ্ভিদ বিজ্ঞান চ্যাপ্টারে যার যৌনুক্রম আছে তার যৌনুক্রমই অসম আকৃতির বা হেটারোমরফিক যৌনুক্রম। সেটা ব্রায়োফাইটা বলো, টেরিডোফাইটা বলো। কেন? কারণ টেরিডোফাইটার মধ্যেও কি স্পোরোফাইটিক প্রধান, গ্যামেটোফাইটিক অপ্রধান। তাহলে ওই ক্ষেত্রেও কি স্পোরোফাইটিক চাবে না যে আমি একটু বেশি জায়গা নিয়ে থাকি। তার মানে যেখানেই যৌনুক্রম দেখবো আমার মাথায় রাখতে হবে সেটাই কোন ধরনের যৌনুক্রম বিদ্যমান, অসম আকৃতির বা হেটারোমরফিক যৌনুক্রম বিদ্যমান। তাই দেখো আমরা এর জীবনচক্র জানলাম, যৌনুক্রম জানলাম, এবার একটু জীবনচক্রটা সম্পর্কে আরেকটু ভালো জানার চেষ্টা করব আমরা, ঠিক আছে? কিরকম দেখো, এই যে দেখো যেটা, সেটা হচ্ছে যতক্ষণ হ্যাপ্লয়েড দশা ততক্ষণ আমরা এটাকে বলছি গ্যামেটোফাইটিক। যখনই ডিপ্লয়েড দশায় ঢুকছে তখনই আমরা তাকে কি বলছি, স্পোরোফাইটিক, তাই তো? আচ্ছা, এখন যেমন নিষেকের মাধ্যমে যে জাইগোট সৃষ্টি হইল, তাহলে জাইগোটটা স্পোরোফাইটিক পর্যায়ের কি প্রথম কোষ। তাহলে জাইগোট বা আরেক নাম হচ্ছে উওস্পোর, এরা হচ্ছে কার প্রথম কোষ, স্পোরোফাইটিক পর্যায়ের প্রথম কোষ।
এখন বলল জাইগোটের বিভাজন, তার মানে আসলে কোন পর্যায়ের বিভাজন? স্পোরোফাইটিক পর্যায়ের বিভাজন। তাহলে জাইগোটের বিভাজন মানে যদি স্পোরোফাইটের বিভাজন হয়, তাহলে জাইগোট বিভাজিত হইলে কি নির্গত হবে? স্পোর নির্গত হবে। তাহলে মনে রাখতে হবে এই যে স্পোরোফাইটিক দশা ছিল জাইগোট, এই জাইগোটের বিভাজনে যে হ্যাপ্লয়েড বস্তুগুলা তৈরি হয়েছে এই সবগুলা কিন্তু আসলে স্পোর। কারণ জাইগোট মানে স্পোরোফাইটিক, তাহলে জাইগোটের বিভাজন মানে স্পোরোফাইটের বিভাজন। স্পোরোফাইট বিভাজিত হলে কি নির্গত হবে? স্পোর নির্গত হবে। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। সেটা হচ্ছে যেটা জাইগোট ডিপ্লয়েড স্পোরোফাইটিক, কিন্তু স্পোরগুলা হ্যাপ্লয়েড। তাহলে স্পোর যদি হ্যাপ্লয়েড হয় তাহলে তারা কোন পর্যায়ের প্রথম কোষ? গ্যামেটোফাইটিক পর্যায়ের প্রথম কোষ। তাহলে এবার যদি পরীক্ষায় কখনো প্রশ্ন করে গ্যামেটোফাইটিক পর্যায়ের প্রথম কোষের নাম কি, আমাদের উত্তর কি দিতে হবে? স্পোর। কারণ যেহেতু স্পোর হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড মানে গ্যামিট হ্যাপ্লয়েড। তাহলে মাথায় রাখবা জাইগোট ডিপ্লয়েড স্পোরোফাইটিক, স্পোর হ্যাপ্লয়েড, এই কারণে গ্যামেটোফাইটিক। এই কারণে দেখো এই স্পোরগুলা বাতাসের সাহায্যে বিস্তরিত হয়, হয়ে পরবর্তীতে মাটিতে পরে অঙ্কুরিত হয়ে নতুন একটা থ্যালাস বা মস উদ্ভিদ তৈরি করে, যেটাকে বলা হয় মস প্রোটোনেমা। তাহলে নতুন মস উদ্ভিদটাকে বলা হয় মস প্রোটোনেমা। ক্লিয়ার? তাহলে দেখো আমি তোমাকে টোটাল জীবনচক্র জানাইলাম, জনুক্রম জানাইলাম। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা এর জনন সম্পর্কে শিখব। তোমার মনে রাখতে হবে উদ্ভিদ মানেই অঙ্গজ জনন, সেটা ব্রায়োফাইটা বলো টেরিডোফাইটা বলো, এটা হচ্ছে দুইজনের জন্যই কমন। এরপরে আসি কোন জনন হবে। ব্রায়োফাইটা উদ্ভিদ কি সৃষ্টি করে? গ্যামিট। আমরা সবাই জানি গ্যামিটের দ্বারা কোন জনন হয়? যৌন জনন হয়। তাহলে ব্রায়োফাইটা উদ্ভিদে অঙ্গজর সাথে কোন জনন হবে? যৌন জনন। টেরিডোফাইটে স্পোরোফাইটিক দশা প্রধান, তার মানে সে কি উৎপন্ন করে? স্পোর। স্পোরের দ্বারা কোন জনন হয়? অযৌন জনন হয়। এবার আবার আসো, ব্রায়োফাইটাতেও স্পোরোফাইটিক দশা আছে, ব্রায়োফাইটাও তো কি তৈরি করতেছে? স্পোর। কিন্তু একটু খেয়াল করে দেখো ব্রায়োফাইটার যে স্পোরোফাইটিক দশা ছিল সে কি স্বাধীন স্বতন্ত্র ছিল? না, সে টোটালি কার উপর নির্ভর করতো? গ্যামেটোফাইটের উপর নির্ভর করতো। তার মানে যেহেতু এই স্পোরগুলো স্বাধীন না, এই কারণে সে জননে অংশগ্রহণ করে না। কিন্তু টেরিডোফাইটে আসো, টেরিডোফাইটেও গ্যামেটোফাইটিক দশা আছে এবং এটা অপ্রধান, কিন্তু আমরা শুরুতেই বলছি টেরিডোফাইট যেহেতু একটু উন্নত, এই কারণে তার মধ্যে কোনো প্রকার কি নাই? নির্ভরশীলতা নাই। তার মানে কি দাঁড়াইলো? এই গ্যামিটগুলা স্বাধীন স্বতন্ত্রভাবে বাস করতে পারবে। তাহলে টেরিডোফাইটে অযৌন জননের পাশাপাশি কোন জনন ঘটবে? যৌন জননও ঘটবে। তাহলে কি দাঁড়াইলো দেখো, টেরিডোফাইটে কিন্তু অঙ্গজ, অযৌন, যৌন তিন প্রকার জনন হয়, কিন্তু ব্রায়োফাইটায় কেবলমাত্র কি? অঙ্গজ আর যৌন জনন হয়। তাহলে ব্রায়োফাইটায় কোন জনন নাই? অযৌন জনন নাই। এবং পুরো উদ্ভিদ বিজ্ঞান চ্যাপ্টারে একমাত্র টপিক সেটা হচ্ছে ব্রায়োফাইটা, যার মধ্যে কোন জনন নাই? অযৌন জনন নাই। আদারওয়াইজ পুরা উদ্ভিদ বিজ্ঞান বইয়ের সকল জায়গায় অযৌন জনন আছে। তাহলে শুধুমাত্র কার মধ্যে নাই? ব্রায়োফাইটার মধ্যে নাই। তাহলে এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখন যেহেতু আমরা ব্রায়োফাইটাই মেইনলি প্রায়োরিটি দিয়ে পড়তেছি, তাহলে ব্রায়োফাইটার যৌন জনন সম্পর্কে আমরা একটু হালকা আইডিয়া নিয়ে নিই। আচ্ছা, যৌন জনন মানে কি? গ্যামিট তৈরি করবে। যৌন জনন মানে কি? গ্যামিট। পুং গ্যামিট তৈরি করবে, স্ত্রী গ্যামিট তৈরি করবে, তাই তো? আচ্ছা, পুং গ্যামিটের নাম আছে। পুং গ্যামিটের নাম হচ্ছে অ্যান্থেরেডিয়াম, স্ত্রী গ্যামিটের নাম হচ্ছে আর্কিগোনিয়াম। পুং গ্যামিটটা এরকম গোলাকার বা নাশপাতি আকার, বৃন্তযুক্ত, সচল, এবং যেই শুক্রাণু সচল তার মানে তার চলন উপযোগী অঙ্গ আছে। চলন উপযোগী অঙ্গের নাম ফ্লাজেলা। তাহলে এর শুক্রাণুর চলনের জন্য কি আছে? ফ্লাজেলা আছে। ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউর জন্য, সেটা হচ্ছে কয়টা? মনে রাখবা দুইটা। তাহলে ব্রায়োফাইটা উদ্ভিদের শুক্রাণু কয় ফ্লাজেলা বিশিষ্ট? দ্বি ফ্লাজেলা বিশিষ্ট। আচ্ছা, স্ত্রী গ্যামিট বা আর্কিগোনিয়ামটা হচ্ছে এরকম ফ্লাস্ক আকৃতির। যে ফ্লাস্কের উপরের এই সরু অংশটার নাম হচ্ছে গ্রীবা, আর এই স্ফীত অংশটার নাম হচ্ছে উদর। এটা সিম্পল কথা, যে জিরো ফিগার তারও ঘাড় আর পেট সমান সাইজের না, ঘাড়টা একটু চাপা, পেটটা একটু মোটা হইতেই হবে। তার মানে গ্রীবা সরু, উদর স্ফীত। এবং এটা কিন্তু বহুকোষী। কীরকম? এই যে মনে করো জননাঙ্গটা, এটা আবার এই যে এখানে বহুকোষী মানে অনেকগুলা কোষের আবরণ দিয়ে আবৃত। অবাক্যর ব্যাপার হচ্ছে এরা সবই বন্ধা। তার মানে এদের জননাঙ্গ বহুকোষী এবং কিসের আবরণে আবৃত? বন্ধা কোষের আবরণে আবৃত। ঠিক এর ভেতরে হচ্ছে ডিম্বাণুটা আছে। এখন দেখো শুক্রাণুটা কি? ছোট কিন্তু সচল। ডিম্বাণুটা হচ্ছে বড় কিন্তু নিশ্চল। তাহলে আকারে ছোট সচল শুক্রাণু,
তার চেয়ে আকারে বড় নিশ্চল ডিম্বাণুকে যখন নিষিক্ত করে এটাকে বলা হয় উওগ্যামাস। এটাকে কি ধরনের যৌন জনন বলা হয়? উগ্যামাস। তাহলে ব্রায়োফাইটা উদ্ভিদের যৌন জনন পদ্ধতি কোন ধরনের? উওগ্যামাস ধরনের। আচ্ছা, এই যে শুক্রাণু লেজ আছে তার মানে সে চলে। আচ্ছা, চলার জন্য এই লেজ দিয়ে সে হচ্ছে আসলে সাঁতার কাটে। সাঁতারের জন্য কোন মাধ্যম প্রয়োজন? পানি, তরল বা জলীয় মাধ্যম প্রয়োজন। তাহলে যদি বলে ব্রায়োফাইটা উদ্ভিদের নিষেকের জন্য কোন মাধ্যম প্রয়োজন? পানি, তরল বা জলীয় মাধ্যম প্রয়োজন। এবং দেখো ব্রায়োফাইটা কিন্তু হয় স্থলে, কিন্তু তার নিষেকের জন্য অবশ্যই তার মধ্যে কি থাকতে হবে? পানি থাকতে হবে। এই যে পানি এবং স্থল দুইটা জিনিসই যেহেতু তার লাগে, এ কারণে কিন্তু ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ বলে। আমরা একটু পরেই দেখবো এটা। আচ্ছা, তাহলে কি দাঁড়াইলো? যে তরল পদার্থ বা পানির সাহায্যে হচ্ছে নিষেকে সাহায্য করে। মনে করো এই শুক্রাণু আসে, এই ডিম্বাণুকে কি করলো? নিষিক্ত করলো। তাহলে পরে দেখো এই যে নিষেকটা যে হইলো কিসের ভিতরে হইলো? স্ত্রী জননাঙ্গের অভ্যন্তরে হইলো। এই যে ভ্রূণ তৈরি হবে, ভ্রূণটা কি? এখানে হচ্ছে ভ্রূণ তৈরি হবে। আমরা বলছিলাম না ব্রায়োফাইটা একমাত্র হ্যাবোধক কথা কি সৃষ্টি করে? ভ্রূণ সৃষ্টি করে। এই যে এখানে সে ভ্রূণ সৃষ্টি করলো। ভ্রূণটা বহুকোষী এবং ভ্রূণটাও কিসের আবরণে আবৃত? বন্ধ্যাকোষের আবরণে আবৃত। এবার দেখো তো শুক্রাণু ডিম্বাণু মিলন, ভ্রূণ, মানে এটাই তো জাইগোট, মানে কি ডিপ্লয়েড না? তাহলে এই জাইগোট বিভাজিত হইলে, আমরা বলছি না একটু আগে, জাইগোটের বিভাজন মানে কি? স্পোরোফাইটের বিভাজন। তাহলে কি নির্গত হবে? স্পোর। স্পোরগুলো কোন ধরনের হবে? হ্যাপ্লয়েড। এই দেখো এই যেখানে দেখাইছিলাম যে হ্যাপ্লয়েড। এই হ্যাপ্লয়েড স্পোরগুলা কিসের সাহায্যে বিস্তরণ করবে? বাতাস, মানে এরা বাতাসের সাহায্যে উড়ে উড়ে তারপরে এরা হচ্ছে মাটিতে পড়বে। পড়ার পরে যখন অঙ্কুরিত হয়ে নতুন মস উদ্ভিদ তৈরি করবে, এটাকে আমরা কি বলবো? মস প্রোটোনেমা। আর আমরা বলছিলাম কি এরা হচ্ছে অভাস্কুলার, মানে এদের দেহে কি নাই? পরিবহন টিস্যু নাই। আমরা বলছিলাম এদের দেহকে মূল কাণ্ড পাতায় ভাগ করা যাবে না, মানে এরা থ্যালয়েড। থ্যালয়েড শব্দটার মানে হচ্ছে দেহ মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না। কিন্তু তোমাকে মনে রাখতে হবে দেহ মূল কাণ্ড পাতায় ভাগ করা না গেলেও কাণ্ড আর পাতায় ভাগ করা যায়। কিসে ভাগ করা যায়? কাণ্ড আর পাতায়। কেন? কারণ এদের মূলের পরিবর্তে রাইজয়েড বিদ্যমান। মূলের পরিবর্তে কি বিদ্যমান? রাইজয়েড বিদ্যমান। তুমি মনে রাখবা রাইজয়েড দুই প্রকার হতে পারে, এককোষী, বহুকোষী। আপাতত আমাদের বইয়ে এককোষী বলা হয়েছে। আবার হইতে পারে মসৃণ, অমসৃণ। যেটা অমসৃণ, কেন? ওই রাইজয়েড যেটা অমসৃণ তার গায়ে বিভিন্ন শল্ক বা স্কেল বা বাকল থাকে, যেগুলা সবসময় বহুকোষী হবে। তাহলে কি দাঁড়ায়? যে ব্রায়োফাইটায় এককোষী রাইজয়েড কিন্তু মসৃণ, অমসৃণ এবং বহুকোষী স্কেল বিদ্যমান বা শল্ক বিদ্যমান। আচ্ছা, আর যখন আমরা ব্রায়োফাইটার প্রস্থচ্ছেদ করব, করে যখন পড়তে এর দেহ গঠন পড়ব, তখন দেখা যাবে কি এর দেহটা প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত। এই যে আমি এতগুলা কথা বললাম এবং এত কিছু লিখলাম, একটাই কারণ, সেটা হচ্ছে আমরা যেন তোমার ব্রায়োফাইটার বৈশিষ্ট্য পুরোটা পারতে পারি। আচ্ছা, এখানে ওই যে উভচর কিছু এমসিকিউ লাইক কথাবার্তা আছে, এটা আমরা রিডিং পড়লেই চলবে। এবার আসি আমি যা যা পড়াইলাম, আমার পড়াগুলো সব ঠিক আছে কিনা আমরা এগুলো মিলাবো। প্রথমে আসি, এরা কি? অপুষ্পক, কারণ ক্রিপ্টোগ্যামিয়ার মধ্যে পড়ছো। এদের তাহলে কি এগুলো হবে না, ফুল হবে না। আমরা বলছিলাম মগ, এবং বলছিলাম নিম্ন শ্রেণীর উদ্ভিদে কি প্রধান? গ্যামেটোফাইটিক দশা প্রধান। তার মানে কি উৎপন্ন করে? গ্যামিট। তাহলে এরা কোন ধরনের হবে? হ্যাপ্লয়েড। আচ্ছা, এদের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, তবে কিসের ভাগ করা যায়? কাণ্ড পাতার মতো অংশে। মূল নেই, মূলের পরিবর্তে কি আছে? রাইজয়েড। কয় কোষী? এককোষী। এবং কি বলছে এদের গায়ে কি থাকে? বহুকোষী স্কেল। আমরা বলছিলাম না স্কেল কথাটা কেন আসলো? কারণ মসৃণ, অমসৃণ আসবে, যেটা অমসৃণ ওইটার গায়ে স্কেলগুলো থাকবে। আমরা বলছি এটা অভাস্কুলার, মানে ভাস্কুলার টিস্যু নাই। দেহ কোন টিস্যু দ্বারা গঠিত? প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত। এদের জননাঙ্গ বহুকোষী। কিসের আবরণে আবৃত? বন্ধ্যাকোষের আবরণে আবৃত। স্ত্রী জননাঙ্গের নাম কি? আর্কিগোনিয়াম। পুং জননাঙ্গ অ্যানথেরিডিয়াম। আর্কিগোনিয়াম দেখতে ফ্লাস্কের মতো, অ্যানথেরিডিয়াম দেখতে গোলাকার, নাশপাতি আকার, আরও কিছু লিখছে, বাস এই দুটা মনে রাখলে হবে। যৌন জননটা কোন ধরনের? ওওগ্যামাস। ওওগ্যামাস বলতে কি বুঝাইছি আমরা? বড় নিশ্চল স্ত্রীগ্যামিট, ক্ষুদ্র সচল পুংগ্যামিটের যে মিলন, সেটা হচ্ছে ওওগ্যামাস। শুক্রাণু কয় ফ্লাজেলা বিশিষ্ট? দ্বি ফ্লাজেলা বিশিষ্ট। নিষেকের জন্য কোন মাধ্যম প্রয়োজন? পানি, তরল বা জলীয় মাধ্যম প্রয়োজন। ভ্রূণ কয় কোষী? বহুকোষী। কোথায় উৎপন্ন হয়েছিল? স্ত্রী জননাঙ্গের অভ্যন্তরেই তৈরি হয়েছিল। কে কার উপর নির্ভর করবে? স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। ঠিক আছে? জীবনচক্রে কে প্রধান? গ্যামেটোফাইট প্রধান। কে অপ্রধান? স্পোরোফাইট। মানে অপ্রধান মানে গৌণ। এই যে স্পোর অঙ্কুরিত হয়ে যে নতুন থ্যালাস তৈরি করে, এটাকে কি নামে ডাকে? প্রোটোনেমা নামে ডাকে। তাহলে এবার খেয়াল করে দেখো তো, এই যে আমি তোমাকে যা যা পড়ায় আসলাম একটু আগে, প্রত্যেকটা জিনিস এখন তুমি কিন্তু এখান থেকে পারবা। এখন কিন্তু তোমার কাছে এই জিনিসগুলো অপরিচিত লাগবে না, এখন তোমার কাছে এই জিনিস পড়তে 1-2 ব্যাপার। ওকে?
তাহলে এই গেল হচ্ছে আমাদের ব্রায়োফাইটার বৈশিষ্ট্য। এবং মজার ব্যাপার কি জানো, এই চ্যাপ্টার থেকে টোটাল আমি জাস্ট 4টা প্রশ্ন আনছি, যে বিগত বছরগুলো খুব রিসেন্ট সময়ে 4টা প্রশ্ন আমরা নিয়ে আসছি। তুমি এই একটা বৈশিষ্ট্য পড়া থাকলে চারটে অ্যান্সার করতে পারতা। কিরকম আমরা যাই দেখো। মসের স্ত্রী জননাঙ্গের নাম কি? মাত্র পড়ছি আমরা, সেটা হচ্ছে আর্কিগোনিয়াম। প্রোটোনেমা কই দেখা যায়? প্রোটোনেমা তো মস উদ্ভিদেই দেখা গেছে, মস প্রোটোনেমা। ব্রায়োফাইটার নিষেকের জন্য কোন মাধ্যম প্রয়োজন? পানি, তরল বা জলীয় মাধ্যম প্রয়োজন। তাহলে খেয়াল করে দেখো, 3টা প্রশ্নই তুমি জাস্ট এই বৈশিষ্ট্য পড়লে অ্যান্সার দিতে পারতেছো। আরেকটা যেটা আছে না, ওইটা আবার ফার্ন থেকে আসছে, কিন্তু ওইটাও ফার্ন না পড়ে, যদি ফার্ন নাও পড়ে যাও তাও তুমি অ্যান্সার দিতে পারতে। কিভাবে না আমি দেখাবো পড়ানো, ওই যখন প্রশ্নটা আসবে তখনই দেখাই দিব। আচ্ছা, এবার ব্রায়োফাইটার কিছু আদি বৈশিষ্ট্য আর উন্নত বৈশিষ্ট্য আছে, এগুলা মুখস্থ করতে বলি না। তুমি দেখো যে ছোট ছোট সহজ সহজ বৈশিষ্ট্যগুলো আছে, কেমন? এরা হ্যাপ্লয়েড, দেহ থ্যালয়েড, মানে কিসে ভাগ করা যায় না, মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, এর সত্যিকার মূল নেই, ভাস্কুলার টিস্যু নেই, হোমোস্পোরাস। এই ছোট ছোট কথাগুলো হচ্ছে আদি বৈশিষ্ট্য। কারণ আদিমকালের মানুষজন সহজ সরল ছোট ছোট চিন্তাই করে। বর্তমানকালের মানুষজন মানে উন্নত যারা, বর্তমানকাল যদি চিন্তা করো জটিল কুটিল না, লাইনগুলো দেখলেই দেখবা এইগুলা কোনোদিন আদি বৈশিষ্ট্য হবে না। কি দেখছে দেখো, অ্যান্থোসিরস উদ্ভিদে ক্যাপসুলে কলুমেলা স্টোমেটা যুক্ত এপিডার্মিস, তারপরে এই ধরনের শব্দগুলো তো এমনি দেখলে মনে হচ্ছে কঠিন, মানে কি এগুলো উন্নত, আর এগুলো যেহেতু স্মার্ট ছোট ছোট শব্দ, এগুলো আদি বৈশিষ্ট্য। এখানে দেখো আমি লিখছি যে ব্রায়োফাইটা উভচর উদ্ভিদ কেন? কারণ নিষেকের জন্য তরল মাধ্যম দরকার, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। গ্যামেটোফাইটিক মানে হ্যাপ্লয়েড মানে এন, ডিপ্লয়েড মানে স্পোরোফাইটিক 2n, থ্যালয়েড মানে কি দেহ মূল কাণ্ড পাতায় ভাগ করা যাবে না, অবিভক্ত। আচ্ছা, এখানে দিয়েছে যে ব্রায়োফাইটা কোত্থেকে আসছে শব্দটা, আমাদের লাগবে যেটা, এটা কয়টা শ্রেণীতে বিন্যস্ত? 3টা। এই জিনিসটা মাথায় রাখতে হবে। হেপাটিকি, অ্যান্থোসেরোটি, মাসাই, যা কিনা আমরা হ্যাম কথাটা দিয়ে মনে রাখতে পারবো। আর আদি বৈশিষ্ট্য, উন্নত আর উভচরের কথাটা তোমাকে আগেই দেখাই দিছি আমি। এইটা আজিবুর স্যারের বই থেকে আনছি। ওনার বইয়ে বলছে এই যে ডাইভার্সিটি অফ ব্রায়োফাইট, মানে ব্রায়োফাইটের বৈচিত্র্যে 3টা শ্রেণী যে ভাগ করছে, আবার সেটা বলছে লিভারওয়ার্ট, হর্নওয়ার্ট, প্রকৃত মস। মানে কি লিভারওয়ার্ট মানে দেখতে লিভারের মতো, মানে যকৃতের মতো, হর্নওয়ার্ট মানে শিংয়ের মতো, আর যে প্রকৃত মস তাদের জন্য ওরা বলছে যে একটা কি থাকবে, দাঁত সমৃদ্ধ আংটির মতো গঠন থাকবে, যেটাকে বলা হয় পেরিস্টম। এই শব্দগুলো এবং কোনটার কি প্রজাতি, তারপরে সাইজ, লেন্থ, যা যা লেখা আছে এগুলো আমি জাস্ট তোমার এখানে একটা ছক বানাই দিয়েছি, তুমি এটা এখান থেকে পড়ে নিতে পারবা। যেহেতু অন্যান্য রাইটারের বই থেকে প্রশ্ন আসতেছে, এই কারণে আমি হচ্ছে এই ছকটা বানাই দিছি, কারণ এটা আমার কাছে মনে হয়েছে তথ্যটা ইম্পর্টেন্ট, এই কারণে। ঠিক আছে, আমরা চেষ্টা করবো এটা পড়ার। এবার আসি আমরা রিক্সিয়া। টোটাল ব্রায়োফাইটার মধ্যে রিক্সিয়াটার বর্ণনা হচ্ছে আমাদের এখানে তুলে দেওয়া হয়েছে। এরও ম্যাক্সিমাম কথাবার্তা আমাদের পড়া হয়ে গেছে, খালি আমাদের কিছু জিনিসপত্র জানতে হবে, যে এর বাংলাদেশে কয়টা প্রজাতি পাওয়া যায়, এর কোন প্রজাতিটা তরল, আমি দেখাবো এক জায়গায় দেওয়া আছে। আর এর শনাক্তকারী বৈশিষ্ট্য পরে যাব, আগে হচ্ছে আমি তোমাকে এর গঠন পড়াবো। আমরা এটা যখন চিনবো তারপরে না এটাকে শনাক্ত করব, তাই না? আচ্ছা, আমরা দেখবো একটা জিনিস, এই যে এখানে তোমার প্রজাতির কথাবার্তা দেওয়া আছে, যে 200 প্রজাতি নিয়ে গঠিত, একমাত্র রিক্সিয়া ফ্লুইটেন্স তাই হচ্ছে জলজ, এরা লিভার ওয়ার্ড মানে হেপাটিকির অন্তর্ভুক্ত, লিভারের সাথে মিল পাওয়া যায়। বাংলাদেশে কয়টা প্রজাতি আছে? 45টা প্রজাতি আসছে। ঠিক আছে, এখন এখানে আবার নতুন প্রজাতি দেখো কিছু নাম দিছে, টোটাল 5টা প্রজাতির নাম দিছে, তাই না? আচ্ছা, এই প্রজাতিগুলোর নাম মনে রাখবা হচ্ছে, আচ্ছা বিজিপির সিডি, আমরা এটা দিয়ে মনে রাখবো। ঠিক আছে, মানে কি দেখো, একটা হচ্ছে বেঙ্গালেন্সিস, জি দিয়ে হচ্ছে গ্যাঞ্জেসিটিকা, পি দিয়ে হচ্ছে পার্সনি, সি দিয়ে হচ্ছে চিটাগেনেন্সিস, আর ডি দিয়ে হচ্ছে ঢাকেনসিস। জাস্ট সবগুলোর আগে রিক্সা তো আছেই, 5টা হচ্ছে তোমার নাম আসছে, যেহেতু আমরা এগুলো তোমাকে দেখাই দিলাম। আচ্ছা, আমরা এর বাহ্যিক গঠন শিখবো এখন। এই দেখো বাহ্যিক গঠনে এরকম কথাবার্তা বলা আছে, তাই না? আচ্ছা, এই জিনিসটা আমরা এখানে একটু আঁকি। তোমার বইটা এরকম সার্কেল করা ছবি আছে,
আমি ওই থ্যালাসের আংশিক আঁকলাম, কারণ কি এটা এরকম দেখবা এরকম পুরাটা জুড়েই আছে। তার মানে কি এরা যেহেতু একটা পুরা সাইকেল তৈরি করে, তার মানে এরা একটা রোজেট তৈরি করবে। পরে যাচ্ছি, দেখো এর কি আছে। এর দেহটা হচ্ছে সবুজ, এরা হচ্ছে চ্যাপ্টা। এই দুইটা পৃষ্ঠ কি সমান? না, তার মানে এটা হচ্ছে বিষম পৃষ্ঠ। এরা যে কোনো তলে এরকম শায়িতভাবে থাকে, কিন্তু যখন এদের শাখা তৈরির প্রশ্ন আসে, এরা একটা আরেকটার উপর এরকম লম্ব হয়ে শাখা তৈরি করে। এই যে একটা আরেকটার উপর লম্ব হয়ে শাখা তৈরি করা, এটাকে বলা হয় দ্ব্যাঘ্র শাখান্বিত। ঠিক আছে, দ্ব্যাঘ্র শাখান্বিত আর কি শায়িত। এই 5টা শব্দ অবশ্যই মনে রাখতে হবে। আর কি মনে রাখতে হবে? আর মনে রাখতে হবে এর হচ্ছে একটা অগ্রস্থ খাঁজ আছে, এর পৃষ্ঠে লম্বালম্বি মধ্যশিরা আছে। তাহলে মধ্যশিরা এবং কোন সারফেসে মানে পৃষ্ঠে যে থাকতেছে এটাও মনে রাখতে হবে, পৃষ্ঠে মধ্যশিরা থাকতেছে। বাহ্যিক গঠনে আমি আসলে এর বেশি কোনো কিছু মনে করি না যে ইম্পর্টেন্ট। আমাদের আর কি শিখতে হয়? আমাদের শিখতে হয় হচ্ছে এটা প্রস্থচ্ছেদ। এটাকে প্রস্থচ্ছেদ করলে আমরা এটাকে 3টা অঞ্চলে ভাগ করতে পারবো। একটা হচ্ছে ঊর্ধ্বাঞ্চল, ঊর্ধ্বাঞ্চল বা আত্তীকরণ অঞ্চল বা ফটোসিনথেটিক অঞ্চল। নামেই প্রকাশ পেয়ে গেছে এটা কি ফটোসিনথেসিস, মানে সালোক সংশ্লেষণে সাহায্য করে। সালোক সংশ্লেষণে সাহায্য করে, তার মানে এর মধ্যে কি আছে? ক্লোরোফিল আছে। ক্লোরোফিল থাকা মানে এর কালার কি হবে? সবুজ হবে। তো দেখো বলা হয় আত্তীকরণ অঞ্চলের কোষগুলো হচ্ছে এরকম গোলাকার বৃত্তাকার, কিন্তু সবার শীর্ষে যেই কোষটা থাকে এটা আকারে সবচেয়ে বড়, কিন্তু বর্ণহীন। যেহেতু বর্ণহীন, তাহলে কি সে আর খাদ্য তৈরি করবে? করবে না। তাহলে কিছু তো একটা তৈরি করবে। সে করবে কি? যেহেতু সবার বাইরে এবং উপরের দিকে আছে, এ কারণে এই বর্ণহীন যে অংশটা, সে খাদ্য তৈরি না করে ঊর্ধ্বত্বক তৈরিতে সাহায্য করবে। কি তৈরিতে সাহায্য করবে? ঊর্ধ্বত্বক তৈরিতে সাহায্য করবে। আর এই যে আত্তীকরণ সূত্রগুলো এরকম খারাপভাবে আছে, এই যে মাঝখানের যে জায়গাগুলা, এগুলা বায়ু দ্বারা পূর্ণ হবে। মাঝখানের জায়গাগুলা, এই যে মাঝখানের এই জায়গাগুলা, এগুলা বায়ু দ্বারা পূর্ণ। এই কারণে এদেরগুলাকে বায়ু প্রকোষ্ঠ বা এয়ার পোর বা বায়ু নালী বলা হয়। বায়ু প্রকোষ্ঠ বা এয়ার পোরের বৈশিষ্ট্য কি? এখানেই হচ্ছে গোলাকার বৃন্তযুক্ত অ্যান্থেরিডিয়াম আর ফ্লাস্ক আকৃতির আর্কিগোনিয়াম পাওয়া যায়, মানে কি জননকোষ পাওয়া যায়। তাহলে রিক্সিয়ার জননকোষের অবস্থান কোথায়? বায়ুনালী, বায়ু প্রকোষ্ঠ বা এয়ার পোর। অপশনে যদি এগুলো না থাকে তাহলে বলবো কোন অঞ্চল? আত্তীকরণ অঞ্চল বা ঊর্ধ্ব অঞ্চল বা ফটোসিনথেটিক অঞ্চল। এখন যেহেতু এই জায়গাটায় হচ্ছে সবুজ, তার মানে এখানে কি ফটোসিনথেসিস মানে সালোক সংশ্লেষণ হয়। উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি তৈরি করে? শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। তাহলে এই অঞ্চলের আরেকটা কাজ কি তৈরি করা? শর্করা জাতীয় খাদ্য তৈরি করা। এখন খাদ্য তৈরি করলেই তো হবে না, এটা কোথাও স্টোর করতে হবে। ওই স্টোরেজের দায়িত্ব হচ্ছে এর নিচের অংশটা, যার নাম সঞ্চয়ী অঞ্চল। আমরা বলছি এর দেহ কোন টিস্যু দ্বারা গঠিত? প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত। এই সঞ্চয়ী অঞ্চলটাই দেখা যাবে প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত। তাহলে সঞ্চয়ী অঞ্চলের কাজ কি? এই শর্করা বা শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয় করা। আর এর একদম নিম্ন অংশে কি বিদ্যমান? মূল তো নাই, মূলের পরিবর্তে কি থাকে? রাইজয়েড। আমি বলছি আপাতত আমাদের বইয়ে রাইজয়েড সবসময় কয় কোষী? এক কোষী, কিন্তু দুই প্রকার, কি? মসৃণ, অমসৃণ। কেন অমসৃণ? কারণ এর গায়ে কি থাকবে? স্কেল। স্কেলটা কয় কোষী হবে? স্কেল বহুকোষী হবে। এই কথাগুলো আমাদের অলরেডি পড়া, ঠিক আছে? এই জিনিসগুলোই আমরা এবার দেখো ভেতর থেকে পড়বো। এটা তো আমি তোমাকে দেখাইছি অলরেডি। এই দেখো, বলছিলাম এরা কি ধরনের? সবুজ। আমরা তো আগেই জানি এটাকে মূল কাণ্ড পাতায় ভাগ করতে পারবা না। এখন দেখো এই যে সবুজ, শায়িত, বিষমপৃষ্ঠ, দ্ব্যাঘ্র শাখান্বিত, আর আমি বলছি কি চ্যাপ্টাদেহী। আর ওই যে গোলাপের পাপড়ির মতো এরকম পুরা রাউন্ড করে থাকে বলে এই অবস্থাটাকে আবার মানে এই চক্র করে থাকে বলে এটাকে কি বলা হইতেছে? রোজেট। আচ্ছা, তারপরে দেখো বলছেন এর পৃষ্ঠে লম্বালম্বি কি বিদ্যমান? মধ্যশিরা বিদ্যমান। ঠিক আছে। আচ্ছা, আর কি বিদ্যমানের? অগ্রস্থ খাঁজ বিদ্যমান। কয়কোষী স্কেল? বহুকোষী স্কেল। কয়কোষী রাইজয়েড? এককোষী রাইজয়েড। কয় প্রকার? দুই প্রকার, মসৃণ, অমসৃণ। পড়ছি? পড়ছি কিনা? আচ্ছা,
এবং দেখো এখানেও দেখে লিখছে যে যেহেতু রিক্সেও এটা ব্রায়োফাইটা, তাহলে এর মধ্যেও কে কার উপর নির্ভর করবে, স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর নির্ভর করবে। দেখো লিখছে রিক্সিয়ার স্পোরোফাইট সর্বাপেক্ষা সরল এবং সম্পূর্ণরূপে গ্যামেটোফাইটের উপর নির্ভরশীল। ওকে, আচ্ছা, এটা আমি তোমাকে যে 3টা অঞ্চলের কথা বলছিলাম এখানে লিখে দিয়েছি সুন্দর করে, আত্তীকরণ, সঞ্চয়ী, নিম্নতক, যা যা আমি বলছি এখানে সব লেখা আছে। এই যে কথাগুলো বইয়ের মধ্যেও আছে, ওই যে বায়ুনালী বা বায়ু প্রকোষ্ঠ বা বায়ু ছিদ্রের যে কথাগুলো এখানে লেখা দেখো। তারপর সবার উপরেরটা যে ঊর্ধ্বত্বক তৈরি করে, বাইরের কোষগুলা কিছুটা বড়, ক্লোরোপ্লাস্টবিহীন। ঠিক আছে, আচ্ছা, সঞ্চয় অঞ্চল বলছিলাম না কি দ্বারা গঠিত, প্যারেনকাইমা কোষ। এবার দেখো যদি রিক্সার বৈশিষ্ট্য তোমারে বলতে বলে, থ্যালয়েড মানে মূলকাণ্ড পাতায় ভাগ করতে পারবে না, সবুজ, সাহিত্য, চ্যাপ্টা, বিষমপৃষ্ঠ, দ্যাগ্র শাখান্বিত, এককোষী রাইজোইড, বহুকোষী স্কেল বিদ্যমান। দেহ উপরের দিকেরটার নাম কি, ফটোসিনথেটিক অঞ্চল, নিচেরটার নাম কি, সঞ্চয় অঞ্চল। পুং জননাঙ্গের নাম অ্যান্থেরিডিয়াম, স্ত্রী জননাঙ্গের নাম কি, আর্কিগোনিয়াম। গুরুত্ব কি, খুবই 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 ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পরিবেশ দূষণের সূচক। ঠিক আছে, পরিবেশ দূষণের সূচক। আর যদি কখনো বলে নির্দেশক, লাইকেন। ঠিক আছে, বায়ু পরিবেশ দূষণের সূচক হচ্ছে রিক্সিয়া, আর বায়ু দূষণের নির্দেশক বলা হয় লাইকেনকে। এটা যেন মনে থাকে। ওই যে বইয়েরটা আমি তুলে দিলাম, সব এই কথাগুলো আমরা কোনোটা বাদ দিই নেই কিন্তু। দেখো তুমি, ওকে, আচ্ছা, এই পর্যন্ত আমাদের স্ট্যান্ডার্ড পড়া শেষ। মানে এই চ্যাপ্টার থেকে যদি প্রশ্ন আসে, যেই প্রশ্ন আসে তুমি অ্যান্সার করতে পারবা। এগুলো হচ্ছে আমি বিভিন্ন বইয়ের জনন মিলায়ে হচ্ছে লিখে দিছি। তোমাকে তো আমি বলছি যে অঙ্গজ জনন খালি রিডিং পড়তে হবে, যে এই বইয়ে শুধু হচ্ছে প্রথম লাইনটা হচ্ছে এই বইয়ের, আর এগুলো হচ্ছে অন্য রাইটারের বইয়ের। পুরাতন অংশের পচন অস্থানিক শাখার সাহায্যে, টিউবারের সাহায্যে। তেমনি যৌনজননে দেখো দ্বি ফ্লাজেলা বিশিষ্ট শুক্রাণু ফ্লাস্কাকৃতির আর্কিগোনিয়ামে নিশ্চল ডিম্বাণুর মধ্যে নিষিক্ত হইতেছে, বৃষ্টির পানিতে সাঁতার কেটে শুক্রাণু আর্কিগোনিয়ামে পৌঁছাইছে। পরের যে 3টা লাইন এটা আবার আজিবুর স্যারের বই থেকে নেওয়া, যে জাইগোট কোষটা প্রথমে লম্বালম্বী পরে আড়াআড়ি বিভক্ত হয়ে কয় কোষী অবস্থা প্রাপ্ত হবে, 8 কোষী। বাইরের যে অংশটা তার নাম অ্যাম্ফিথেসিয়াম, ভেতরের যে অংশটা তার নাম এন্ডোথেসিয়াম। বাইরেরটা তৈরি করবে হচ্ছে আবরণ, ভেতরেরটা হচ্ছে স্পোরোজেনাস কোষ, মানে স্পোর তৈরিতে সাহায্য করবে। যৌনুক্রমের কথা দেখো বলে দিছি না শুরুতে, যৌনুক্রম নিয়ে যে প্রশ্নই করুক ক্যান্সার কোন ধরনের, অসম আকৃতির বা হেটারোমরফিক যৌনুক্রম বিদ্যমান। এই যে এখানে এই বই দেখো মাত্র এতটুকুই লেখা আছে, এর বেশি কিছু লেখা নাই কিন্তু। এই যে আজিবুর স্যারের বইয়ে জনন নিয়ে অনেক কিছু লিখছে, যা অলরেডি সামারি আমি তোমার ওইখানে করে দিছি। দেখো 2 পেজ জুড়ে সে বহুত কথাবার্তা লিখছে, এত কথার আমাদের দরকার নেই। এই দেখো যে 8 কোষীয় অবস্থা, বহিস্থ অ্যাম্ফিথেসিয়াম, অন্তস্থ এন্ডোথেসিয়াম। ঠিক আছে, অ্যাম্ফিথেসিয়াম কি করতেছে, আবরণী তৈরি করতেছে, আর এন্ডোথেসিয়াম হতে স্পোরোজেনাস কোষ তৈরি হইতেছে। আমার হচ্ছে যে 2টা পেজের মধ্যে যে শব্দগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলোই আমি তোমার এখানে অলরেডি এই যে একটু আগে শুরুতে যেটা ছকের মধ্যে দেখাইছি না, ছকে লিখে রাখছি। এর বাইরে আসলে কিছু লাগবে না। এবার আসি আমরা টেরিডোফাইটায়। এবার দেখো টেরিডোফাইটা শব্দটা আসছে, এটা ইম্পর্টেন্ট, যে পক্ষল বা ডানা বিশিষ্ট উদ্ভিদ। কেন, টেরন শব্দের মানেই হচ্ছে ডানা। এটা ফার্ন জাতীয় উদ্ভিদ, এবং আমি একদম শুরুতে পড়াইছিলাম যে টেরিডোফাইটাকে আর এটা কী নামে ডাকা হয়, ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস নামে ডাকা হয়। কেন, কারণ একমাত্র টেরিডোফাইটাই হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া বা অপুষ্পক উদ্ভিদ যার মধ্যে কি বিদ্যমান, ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু বিদ্যমান ছিল অনুন্নতগুলোর মধ্যে। আচ্ছা, এবার এর বিশেষ তথ্যের মধ্যে আমাদের যেটা লাগবে, অপুষ্পক উদ্ভিদের মধ্যে সবচেয়ে উন্নত কে ছিল, টেরিডোফাইটা। আমি কিন্তু এটা দেখাইছি তোমাকে শুরুতে। এখন দেখো ভাস্কুলার উদ্ভিদের দিক থেকে যদি চিন্তা করো, এইটা দিয়েই প্রথম ভাস্কুলার উদ্ভিদ শুরু। নগ্নবীজিতেও ভাস্কুলার টিস্যু আছে, আবৃত বীজিতেও ভাস্কুলার টিস্যু আছে। তাহলে ভাস্কুলার উদ্ভিদের দিক বিবেচনা করলে আবার উদ্ভিদকে তুমি 3টা ভাগে ভাগ করো, একটা হচ্ছে ফার্ন, একটা নগ্নবীজি, একটা আবৃতবীজি। তাহলে কে সবার নিচে আছে, ফার্ন সবার নিচে আছে না। তাহলে ভাস্কুলার উদ্ভিদের দিক যদি চিন্তা করো, তাইলে টেরিডোফাইটা কি আবার সবচেয়ে নিম্ন শ্রেণীর বা সবচেয়ে কম উন্নত। দেখো লিখছে ভাস্কুলার উদ্ভিদের মধ্যে হচ্ছে সে অনুন্নত। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এখানে এগুলাই লেখা আছে। আমার বৈশিষ্ট্যের দিকে আমি ভুলেও তাকাবো না। কেন তাকাবো না, কারণ আমরা ব্রায়োফাইটা সম্পর্কে অনেক জানি,
যথেষ্ট জানি, যা দিয়ে আমরা টেরিডোফাইট চালাই দিতে পারবো। তোমার বিশ্বাস হয় না চালাতে পারবো কি না? এই প্রশ্ন উত্তর দাও। ফার্নের বৈশিষ্ট্য কোনটা? অন্য কিছু পড়া লাগবে না রে বাবা, প্রথমটা পড়লেই দেখো। তুমি পড়ে আসছো থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, দুইটাই থ্যালোয়েড, মানে কিসে ভাগ করা যায় না? মূলকাণ্ড পাতায়। কাকে গেছিল? ফার্নকেই তো গেছিল। তাই দেখো তো এদের দেহ মূলকাণ্ড পাতায় বিভক্ত। ভাস্কুলার টিস্যুর দিক থেকে তো আমরা এটার ক্লাসিফিকেশন করলামই মাত্র, তাহলে অবশ্যই এদের পরিবহন তন্ত্র আছে। এখানে বলছে নাই, হবে না। এদের ফুল ফল বীজ হবে? হবে না তো, ফুল হবে না তো, এরা অপুষ্পক উদ্ভিদের পার্ট ছিল। আচ্ছা, যৌনাঙ্গ ব্রায়োফাইটাতেই তুমি পড়ছো বহুকোষী, তাহলে টেরিডোফাইটা কি কখনো এককোষী হবে? না, ওটাতেও তো বহুকোষী হবে। তো দেখো তো, এক ব্রায়োফাইটা পড়া থাকলে যে তুমি এটার বৈশিষ্ট্য অ্যান্সার করতে পারতা। এই কিন্তু ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো আমি জানছি, এর বাইরে কিন্তু আমি আর অন্য কোনো পরীক্ষার প্রশ্ন আনিনি। এইটা আরেকটা ছক আমি যেটা দিছি সেটাও আর হাসান স্যারের বইয়ে নাই, এই জিনিসটা আজিবুর স্যারের বইয়ে সুন্দর করে দেওয়া আছে। সেটা হচ্ছে এই টেরিডোফাইটের অর্থনৈতিক গুরুত্ব, মানে প্রকৃতির অবদান আছে, মানুষের খাদ্য হিসেবে ব্যবহার হইতেছে, কোনটা সবজি কোনটা সালাদ, পশুর খাদ্য হিসেবে ব্যবহার হয়, ঔষধ হিসেবে কোন দুইটা প্রজাতি ব্যবহার হয়। দেখো লাইকোপোডিয়াম, ইকুইজিটা মনে রাখার জন্য আমরা লাইক মনে রাখবো। রাসায়নিক পদার্থ নিঃসরকে দেখো পাদ্রি ছিল একা, পাদ্রি মানে পটাশ নিষ্কাশনে ডায়োটেরিস, সিলিকনের জন্য হচ্ছে ইকুইজেটাম। সৌন্দর্য বর্ধনের জন্য দেখো আদি আসনে লাস, আদি দিয়ে হচ্ছে অ্যাডিয়ান্টাম, আসনের আশ দিয়ে হচ্ছে অ্যাসপ্লেনিয়াম, নে দিয়ে হচ্ছে নেফ্রোলেপসিস, লা দিয়ে লাইকোপোডিয়াম, আর এস স দিয়ে হচ্ছে সেলাজিনেলা। তারপরে সৌন্দর্য বর্ধন হচ্ছে এগুলা। কয়লাতে হচ্ছে বৃক্ষ ফার্নের জীবাশ্ম, নট ফার্নের জীবাশ্ম, বৃক্ষ ফার্ন, এটাই একটা প্রজাতি। আর নাইট্রোজেন সংবন্ধনে অ্যাজোলা, আতশবাজি তৈরিতে কার স্পোর ব্যবহার করা হয়? লাইকোপোডিয়ামের স্পোর। দেখো এগুলো তোমার এই বইয়ের মধ্যে দেওয়া আছে, ঠিক আছে? এটাই আমরা, এটা আজিবুর স্যারের বইয়ের, কিন্তু এটাকে আমি ওই ছকের মধ্যে অলরেডি তোমাকে দেখাই দিলাম। আচ্ছা, এবার আসো টেরিসের বাহ্যিক গঠন, মানে টেরিসের গঠন বলতে বাহ্যিক গঠন, এবং বাহ্যিক গঠনের যে কথাটা আমাদের লাগবে সেটা হচ্ছে কাণ্ডটা রাইজোম। এটা আমরা নগ্নবীজি আবৃত বীজিতে আবারও পড়ি যে রাইজোম বলতে কি বোঝায়। রাইজোম হচ্ছে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, মানে এই মনে করো মাটি, কাণ্ডটা মাটির উপরে না হয়ে মাটির নিচে হবে, হয়ে মাটির সাথে যদি আনুভূমিকভাবে বড় হয়, এই ধরনের কাণ্ডকে আমরা বলি রাইজোম জাতীয়, ঠিক আছে? আচ্ছা, তারপরে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এদের ভাস্কুলার বান্ডেলটা কেমন, এটা তোমরা টিস্যু চ্যাপ্টারে পড়ো। সেটা জাইলেম কেন্দ্রিক, মানে কি হেড্রোসেন্ট্রিক, ঠিক আছে? জাইলেম কেন্দ্রিক বা হেড্রোসেন্ট্রিক, আমরা এখানে এত ডিটেলসে যাব না, যেহেতু টিস্যুতে তোমরা এটা পড়ো, বাকি জিনিসগুলো দরকার নাই। আর কি লাগবে? আর অবশ্যই অবশ্যই লাগবে যেটা, সেটা হচ্ছে পাতার বাহ্যিক গঠন। সেটা কি? ফার্নের পাতার নাম কি? ঠিক আছে, ফার্নের পাতার নাম হচ্ছে ফ্রন্ড, আর প্রতিটা পাতার খণ্ডের নাম হচ্ছে পিনা। এই যে পাতা, এই যে কচি পাতাটার নাম হচ্ছে তোমার ক্রোজিয়ার। ফার্নের কচি পাতার নাম কি? ক্রোজিয়ার, যেটা কিভাবে থাকে? কুণ্ডলিত ভাবে থাকে। তাহলে কুণ্ডলিত কচি পাতার নাম ক্রোজিয়ার, কিন্তু এই যে কুণ্ডলিত থাকে অবস্থাটার নাম সার্সিনেট ভার্নেশন। তাহলে এই জিনিসটা অনেকে ভুল করে, কুণ্ডলি পাকানো দেখলেই সার্সিনেট ভার্নেশন দেখায় না। কি চাইছে আগে দেখতে হবে, কুণ্ডলি পাকানো অবস্থার নাম হচ্ছে সার্সিনেট ভার্নেশন, আর কচি পাতা তো এমনি কুণ্ডলিত থাকবে। যদি বলে কুণ্ডলিত কচি পাতা, মানে তোমার কাছে আসলে কচি পাতার নামই চাইছে। কচি পাতার নাম কি? ক্রোজিয়ার। এর জন্য মনে থাকে কুণ্ডলিত কচি পাতা ক্রোজিয়ার। এখানে সব দেওয়া আছে দেখো। এর প্রধান উদ্ভিদ হচ্ছে স্পোরোফাইটিক, মানে ডিপ্লয়েড। দেহটা মূল কাণ্ড পাতায় বিভক্ত। কাণ্ড কেমন? রাইজোম। মূল অস্থানিক। ফার্নের পাতার নাম ফ্রন্ট। সার্সিনেট ভার্নেশন কি? ওই দেখো কুণ্ডলিত অবস্থা। ক্রোজিয়ার কি? কুণ্ডলিত কচি পাতা। পিনা কি? পাতার খণ্ড। র্যামেন্টাম কি? বাদামি বর্ণের, রাইজোমরে আবৃত করে রাখছে ছোট ছোট পাতার মতো অংশ বা শল্কপত্র, এটাকে র্যামেন্টাম বলছে। সিনোসোরাস হচ্ছে যে সোরাইগুলা, টেরিসের সোরাইগুলা বিন্যস্ত থাকার কারণে এদের সিনোসোরাস বলে। এটা লেস ইম্পর্টেন্ট, এটা একটা অন্য বইয়ের তথ্য, এটা আমাদের আপাতত দরকার নাই, কিন্তু আমাদের উপরের বাকি জিনিসগুলো লাগবে। এখানে দেখো বাংলাদেশি টেরিসের মোট প্রজাতির সংখ্যা কয়টা? 16টা। বাংলাদেশে প্রাপ্ত মানেই পড়তে হবে। এখানে যা যা আমরা একটু আগে পড়াইছি সব এখানে ভেতরে লেখা আছে, এ কারণে আর শুধু শুধু আমরা এই জায়গা থেকে কোনো কিছু দেখাবো না। এই দেখো, টেরিসের প্রতিটা পত্রখণ্ডকে কি বলে? পত্রখণ্ড। পত্রখণ্ড হচ্ছে পিনা। রাইজোম হচ্ছে কি? কাণ্ড। ফ্রন্ট হচ্ছে পাতা। রেকিস কি? এই যে রাইজোমকে যে আবৃত করে রাখছে সে। আচ্ছা, এবার আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে এই টেরিসের বা ফার্নের হচ্ছে অযৌন জননটা একটু ভালো জানতে হয়। দেখো ফার্নের গঠনে আমি তোমাকে একটা জিনিসই চিনাইছি, সেটা কি চিনাইছিলাম? আমি যেটা চিনাইছিলাম সেটা হচ্ছে এর পাতা। তার মানে এই যে অযৌন জনন বা হবে, এটা কোথায় হবে? পাতায় হবে। এবং অযৌন জননের জন্য কি লাগে? স্পোর। তাহলে স্পোরটাও কই তৈরি হবে? পাতায়। তাই এই যে মনে করো ফার্নের পাতা যে স্পোর তৈরি করবে তাকে বলা হয় স্পোরোফিল।
ঠিক আছে, এই স্পোরোফিল প্রস্থচ্ছেদ করলাম, করলে পরে দেখলাম পাতার কিনারে এরকম গুচ্ছের ন্যায় বা গুচ্ছাকারে যারা অবস্থিত এদেরকে বলা হয় সোরাই বা সোরাস, যাই বলো না কেন। ঠিক আছে, আচ্ছা, এরা তাহলে সোরাসগুলোর অবস্থান কই? পাতার কিনারে গুচ্ছাকারে। এই সোরাসগুলা একটা অপ্রকৃত মানে পর্দার ন্যায় অংশ দিয়ে দ্বারা ঢাকা। পর্দার ন্যায় যদি বলে বা কোনো কিছু দিয়ে ঢাকা বলে তখন আমরা এটাকে বলি ফলস ইন্ডুসিয়াম বা অপ্রকৃত ইন্ডুসিয়াম। ঠিক আছে, আচ্ছা, অনেকগুলা স্পোর একসাথে মিলে তৈরি করে স্পোরাঞ্জিয়াম। আবার অনেকগুলো স্পোরাঞ্জিয়াম একসাথে মিলে তৈরি করে হচ্ছে সোরাস। তাহলে স্পোর তৈরিকারী, স্পোরাঞ্জিয়াম তৈরিকারী বা সোরাস তৈরিকারী তিনটার ক্ষেত্রে পাতার নাম সবসময় কি বলবো? আমরা স্পোরোফিল বলবো, একই কথা। এখন আমরা জানি যে কোনো বাচ্চা তার মায়ের কই অমরা বা প্লাসেন্টায় থাকে না, ঠিক এখানেও স্পোরাঞ্জিয়ামগুলো যদি বলে কোথা থেকে উৎপন্ন হয় বা কিসের সাথে যুক্ত থাকে আমরা বলবো অমরা বা প্লাসেন্টার সাথে যুক্ত থাকে। এখন এই স্পোরাঞ্জিয়ামের দুইটা অংশ, বৃন্ত, ক্যাপসুল। ক্যাপসুলের আবার তিনটা অংশ আমাদের বইয়ে, অ্যানুলাস, স্টোমিয়াম, আবারও বৃন্ত। ঠিক আছে, বই যেভাবে লিখছে আমি সেভাবে বলতেছি। তো এই ক্যাপসুলটা মনে করো এই ধরনের, এই মনে করো বৃন্ত, এই উপরের এই জায়গাটা হচ্ছে অ্যানুলাস, যারা হচ্ছে পানিগ্রাহী। ঠিক আছে, এই পানির সংস্পর্শে যখন এরা আসে এই অ্যানুলাসটা খুলে যায়। আর তুমি পড়তেছো কি স্পোরোফাইটিক দশা না, মানে ভিতর থেকে তাহলে এখন কি বের হয়ে আসবে? ভিতর থেকে সব হচ্ছে স্পোরগুলা বের হয়ে আসবে। ভিতর থেকে সব কি বের হয়ে আসবে? স্পোর। তার আগে বের হয় হচ্ছে স্পোর বের হওয়ার আগে এই জায়গাটায় হচ্ছে স্পোর মাতৃকোষ তৈরি হয়। কি তৈরি হয়? স্পোর মাতৃকোষ। মনে রাখবা, মাতৃকোষ সবসময় ডিপ্লয়েড। মাতৃকোষ সবসময় কেমন? ডিপ্লয়েড। এবং বলে কয়টা স্পোর মাতৃকোষ তৈরি হয়? 16টা স্পোর মাতৃকোষ তৈরি হয়, যা টেট্রাড নির্মাণ করে। কি নির্মাণ করে? টেট্রাড। এখন দেখো তাহলে মাতৃকোষ যেহেতু টুয়াইসেন ছিল তাহলে এর মধ্যে মিওসিস হবে। মিওসিস হলে স্পোর মাতৃকোষ থেকে তাহলে কি নির্গত হবে? স্পোর। তাহলে এখন মোট কয়টা স্পোর তৈরি হবে? 64টা স্পোর তৈরি হবে। তাহলে কয়টা স্পোর তৈরি হবে? 64টা স্পোর। এবং মনে করে দেখো আমরা বলছিলাম স্পোরগুলা কোন ধরনের হয়? হ্যাপ্লয়েড। স্পোর যদি হ্যাপ্লয়েড হয় তাহলে কোন পর্যায়ে শুরু হবে? গ্যামেটোফাইটিক পর্যায়ে শুরু হবে। আমরা শুরুতে বলছিলাম যে টেরিসে স্পোরোফাইটিক পর্যায়ে প্রধান, মানে 2n প্রধান। গ্যামেটোফাইটটা অপ্রধান, মানে এন যেটা অপ্রধান। কিন্তু আমরা এটা বলছিলাম যে স্পোরোফাইট টেরিডোফাইটে কোনো প্রকার কি নাই? নির্ভরশীলতা নাই। তাহলে এই যে গ্যামেটোফাইটিক দশাটা তৈরি হলো এটা কি স্বাধীন, স্বতন্ত্র? তার মানে কি সে নিজের খাবার নিজে তৈরি করতে পারে, নিজের কাজ নিজে তৈরি করতে পারে। এটাকে বলা হয় ফার্ন প্রোথ্যালাস। এই গ্যামেটোফাইটিক পর্যায়টাকে কি নামে ডাকা হয়? ফার্ন প্রোথ্যালাস, যেটার গঠন আমরা একটু পরে পড়ব। এই যে কথাগুলো পড়াইলাম তোমাকে আমি, এই সবগুলো এবার বইয়ের মধ্যে আছে, আমি তোমাকে দেখাচ্ছি। এই দেখো, কিনার বরাবর স্পোরাঞ্জিয়া বা স্পোর, বা সোজা কথায় হচ্ছে স্পোরাঞ্জিয়ামের গুচ্ছকেই কি বলছে? সোরাস। ঠিক আছে, আচ্ছা, যেই টিস্যু থেকে স্পোরাঞ্জিয়াম উৎপন্ন হয়েছে বা যার সাথে যুক্ত ছিল প্লাসেন্টা বা অমরা। তারপরে দেখো ঢাকনির মতো অংশকে মানে ঢেকে রাখে বললে আমরা বলছিলাম কি বলতে? ফলস ইন্ডুসিয়াম। সোরাস উৎপন্নকারী পাতাকে কি বলছে? স্পোরোফিল। স্পোরাঞ্জিয়ামের পার্ট কি? বৃন্ত এবং ক্যাপসুল। ক্যাপসুলের পার্ট কি? অ্যানুলাস, স্টোমিয়াম, বৃন্ত। কে পানি আকর্ষী বলছিলাম? অ্যানুলাসটা। এবার দেখো স্পোর মাতৃকোষ তৈরি হবে, যা কি ধরনের? ডিপ্লয়েড। প্রতিটি স্পোরাঞ্জিয়ামে কয়টা? 16টা। ঠিক আছে, এরা কি নির্মাণ করে? এরা টেট্রাড নির্মাণ করে। কিভাবে? তাহলে কয়টা স্পোর তৈরি হইলো একটা স্পোরাঞ্জিয়াম থেকে? 64টা স্পোর তৈরি হইল। তাহলে স্পোরগুলো আবার এখন কোন ধরনের? হ্যাপ্লয়েড। ঠিক আছে, স্পোরগুলো কোন ধরনের? হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মানেই কি? শুরু করবে একটু পরে দেখাচ্ছি।
দেখো এখানে আমি অলরেডি তোমার টেরিসের অর্থনৈতিক গুরুত্ব নিয়ে আসছি। এই বইয়ে যেটা বলছে দিয়েই মনে রাখা যায়, সার হিসেবে, সাজানোর জন্য শাক হিসেবে। আলিম স্যারের বই আবার আনছে এরা প্রাকৃতিক উৎপাদক, এদের ফ্রন্ট মানে যেটা হচ্ছে পাতা জ্বালানি ও বেড়ার উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। আবার অনেক সময় বলছে টেরিসের কচিকাণ্ড কৃমিনাশক হিসেবে ব্যবহার করা হয়। এই তিনটে ইম্পর্টেন্ট মনে হয়েছে, এই কারণে এখানে বসাইছি। বাকি দেখো অজনজনে যা যা কথা পড়াইছি এখানে সামারি করা আছে। যৌনজনটা আমি তোমাকে একটু পরে পড়াবো, কিন্তু এটা বক্স হিসেবে আমি আগেই নিয়ে আসছি। আর যৌনক্রম তো বলছি পড়ানোর দরকার নাই, এক কথায় অসম আকৃতির বা হেটারোমরফিক যৌনক্রম বিদ্যমান। এই দেখো গ্যামেটোফাইটিক, এরা হচ্ছে হৃৎপিণ্ডাকার, এটাই হচ্ছে প্রোথ্যালাস। এটা কি ধরনের হৃৎপিণ্ডাকার এবং কি গ্যামেটোফাইটিক। দেখো এটা গ্যামেটোফাইটিক, হৃৎপিণ্ডাকার, যেহেতু নিজের কাজ নিজে তৈরি করে, তার মানে নিজের খাবার নিজে তৈরি করে, তাহলে কালার কি সবুজ। যদি সবুজ হয় তাহলে কি সে স্বভোজী। এই দেখো বহুকোষী স্বতন্ত্র স্বভোজী। এবং এরা হচ্ছে উভলিঙ্গ, মানে কি পুং স্ত্রী দুইটা জিনিসই সে তৈরি করে। দেখো এই যে একটা উপরে খাজ, এটাকে বলে অগ্রস্থ খাজ, যার চারপাশে ফ্লাস্ক আকৃতির গঠন পাওয়া যায়। ফ্লাস্ক আকৃতির মানে কি আর্কিগোনিয়াম, যেটা ব্রায়োফাইটাতে উপরে আসছো। আর এই নিম্ন দেশে এককোষী রাইজোয়েড বিদ্যমান, যে রাইজোয়েডের মাঝখানে মাঝখানে গোলাকার বৃন্তযুক্ত কি পাবো আমরা, অ্যান্থেরিডিয়াম পাবো। আমরা পড়ছিলাম আর্কিগোনিয়াম অ্যান্থেরিডিয়ামের মধ্যে কার চলন ক্ষমতা আছে, অ্যান্থেরিডিয়াম, যেটা পুংজননাঙ্গ। এবং চলন মানে কি থাকে, ফ্লাজেলা। ব্রায়োফাইটার ক্ষেত্রে কয়টা ছিল, দুইটা ছিল। শুক্রাণু কয় ফ্লাজেলা, দ্বি ফ্লাজেলা। টেরিডোফাইটের পার্থক্য হচ্ছে এরা বহু ফ্লাজেলা বিশিষ্ট। টেরিডোফাইটের শুক্রাণু কয় ফ্লাজেলা, বহু ফ্লাজেলা বিশিষ্ট। তাহলে টেরিডোফাইটের ক্ষেত্রেও নিষেকের জন্য কোন মাধ্যম প্রয়োজন, পানি, তরল বা জলীয় মাধ্যম প্রয়োজন। আমরা যাই পরের স্লাইডে। এই দেখো এখানে যৌনজননের মধ্যে আসছে আর্কিগোনিয়াম, মানে স্ত্রী জননাঙ্গ তো আর্কিগোনিয়াম আমরা জানি, ফ্লাস্ক আকৃতির, উদর, গ্রীবা, সব কথাবার্তা লিখছে। অ্যান্থেরিডিয়ামে যাওয়ার আগে খালি মনে রাখবা আর্কিগোনিয়াম কি দিয়ে পূর্ণ থাকে, ম্যালিক অ্যাসিড দিয়ে পূর্ণ থাকে। ঠিক আছে, এটা চিনি জাতীয় সুগন্ধিযুক্ত পদার্থ, যা কিনা শুক্রাণুকে আকৃষ্ট করে নিষেকের জন্য। যদি কখনো প্রশ্ন করে এই যে শুক্রাণু কিভাবে জানে যে ওখানে ডিম্বাণু আছে, তখন বলতে হবে আর্কিগোনিয়াম বা ডিম্বাণু কি করে, একটা পদার্থ তৈরি করে, নাম কি, ম্যালিক অ্যাসিড, যেটা শুক্রাণুকে আকৃষ্ট করে নিষেকের জন্য। আচ্ছা অ্যান্থেরিডিয়াম যেটা শুক্রাণু, এখানে মনে রাখবা এটা কয়টা মাতৃকোষ থাকে, 20 থেকে 50টা। আজমল স্যারের বইয়ে বলছে 32টা, শুধু 32। আর হাসান স্যার আর আজিবুর স্যার দুজনই বলছে 20 থেকে 50টা। আর যেটা এদের গোড়ায় বলয় কোষ আর উপরে একটা ঢাকনা কোষ থাকে। ঠিক আছে, মোট 3টা কোষ দিয়ে তো, তাহলে গোড়ায় হচ্ছে বলয় কোষ আর উপরে একটা ঢাকনা কোষ থাকে। আর কয় ফ্লাজেলা বিশিষ্ট আমি তোমাকে শুরুতেই বলছি, বহু ফ্লাজেলা বিশিষ্ট। এবং দেখো যে পানি লাগে নিষেকের জন্য। এখানে দেখো অ্যাট এ গ্ল্যান্স ফুল সামারি করা। টেরিসের আরেক নাম কি, সানফার্ন, এটা ঢেকি শাক, সাব এরিয়াল বা অর্ধবায়বীয়। পৃথিবীতে 250 প্রজাতি, বাংলাদেশে 16। গ্যামেটোফাইটটা হৃৎপিণ্ডাকার, স্বতন্ত্র স্বভোজী, সহবাসী, প্রোথেলাস। দেখো স্পোর বা জাইগোট স্পোরোফাইট পর্যায়ের প্রথম কোষ। স্পোর বা রেণু গ্যামেটোফাইট পর্যায়ের প্রথম কোষ। যৌনক্রম সুস্পষ্ট এবং কোন ধরনের, হেটারোমরফিক। আচ্ছা টেরিসের ক্ষেত্রে তোমার ভাস্কুলার, অপুষ্পক, ফটোসিনথেটিক। এই কারণে সে কার সাথে পার্থক্য করবা, ছত্রাকের সাথে পার্থক্য হয় ওই বিষয় দিয়ে। তারপর শৈবাল আর মসের সাথে পার্থক্য হয় ভাস্কুলারের মাধ্যমে। অপুষ্পক তাই নগ্নবীজি আবৃতবীজির সাথে পার্থক্য করবা এটা দিয়ে। বৈশিষ্ট্যের মধ্যে এই কথাগুলো আমার অলরেডি পড়ানো হয়ে গেছে, মানে আমাদের কিন্তু তোমার এই টেরিস টেরিডোফাইটের কথাও শেষ। এখানে হচ্ছে তোমার মস, ফার্ন বা টেরিস বা সরি রিক্সিয়া, টেরিডোফাইটা, ব্রায়োফাইটার পার্থক্য দেওয়া আছে, যা অলরেডি আমি তোমাকে সব পড়াই দিছি। এখানে আমি যেটা করছি এই চ্যাপ্টারে যতগুলা সংখ্যা আছে সব নিয়ে আসছি। আসলে এত সংখ্যা পড়া সম্ভব, মনে রাখা সম্ভব না। আমাকে মাথায় রাখতে হবে কোনটা আমার জন্য পরীক্ষা ইম্পর্টেন্ট। অবশ্যই অবশ্যই যেখানে বাংলাদেশ সংক্রান্ত তথ্য আছে সেটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। মাথায় রাখতে হবে বাংলাদেশ কথাটা যেখানেই আছে সেই জিনিসটাই আমাদের জন্য কি ইম্পর্টেন্ট। আচ্ছা শুক্রাণুতে ফ্লাজেলা আমি তোমাকে বলছি মসে 2, ফার্ন, টেরিস বা টেরিডোফাইটা হচ্ছে বহু। স্পোরাঞ্জিয়ামে স্পোর মাতৃকোষ 16 আর স্পোরের সংখ্যা 64। অ্যান্থেরিডিয়ামে শুক্রাণু মাতৃকোষ দেখো 20 থেকে 50 আর আজমল স্যারে বলছে 32। অ্যান্থেরিডিয়ামের আবরণে কোষ 3টা, রিং কোষ 2টা, ঢাকনা কোষ কয়টা, একটা। আর্কিগোনিয়াম গ্রীবানালী কোষ 5 থেকে 7, এটা আজিবুর স্যারের বই আছে, এটা হাসান স্যারের বইয়ে নাই।
এই যে বিশেষ নাম দেখো, লোয়ার ক্রিপ্টোগ্যামাস শৈবাল ছত্রাক, উভচর উদ্ভিদ কোনটা, ব্রায়োফাইটা, হায়ার ক্রিপ্টোগ্যামাস ব্রায়োফাইটা টেরিডোফাইটা, ভাস্কুলারকে টেরিডোফাইটা, অপুষ্পক উদ্ভিদের মধ্যে সবচেয়ে উন্নতকে টেরিডোফাইটা, ফার্নের পাতার নাম কি, ফ্রন, কুণ্ডলী পাকানো অবস্থার নাম কি, সার্সিনেট ভার্নেশন, প্রতিটা পত্রখণ্ড পিনা, ব্রায়োফাইটার স্বর্গ বলা হয় কাকে, দার্জিলিংকে, ঢেকি শাক কোনটা, এই তোমার হচ্ছে টেরিসি যেটা ড্রায়োটেরিস, হেটারোমরফিক জনক্রম কার, ব্রায়োফাইটার আসলে সবারই, সানফার্ন টেরিস, স্পোরাঞ্জিয়াম বহনকারী পাতার নাম কি, স্পোরোফিল, কুণ্ডলিত কচি পাতার নাম কি, ক্রোজিয়ার, শল্কপত্র র্যামেন্টাম কি বর্ণ, বাদামি, লিভারওয়ার্ড মানে হেপাটিকি মানে কি যকৃতের সাথে মিলে এই কারণে। এবং তোমার জন্য যে আরও সহজ করে আমি কিছু দেই, হাসান স্যারের বইয়ে এই অধ্যায়ের যে দক্ষতা অর্জন নামে একটা জায়গা আছে, তুমি যদি এইখানে যেই 23টা লাইন আছে, 23টা লাইন যদি খালি তুমি মুখস্থ রাখতে পারো, এই চ্যাপ্টার থেকে যেই প্রশ্ন আসবে তুমি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের কথা। আমি আবারও বলতেছি, চ্যাপ্টারটা অনেক সহজ, কখনো আগে ভালো মতো পড়া হয় না বিধায় আমাদের কাছে একটু খারাপ লাগে। যেভাবে পড়াইলাম প্রথম কিছু স্লাইড একটু সময় দিয়ে বারবার রিপিট করে করে যদি তুমি শুনো, এতটুকু গ্যারান্টি আমি দিলাম পরবর্তীতে জীবনে আর কোনো দিন এই চ্যাপ্টার পড়া লাগবে না, এমনভাবে পড়ানো হয়েছে। আমার যেটা কাজ ছিল তোমাদেরকে কনসেপ্টটাকে ক্লিয়ার করানো, এটার জন্য হয়তো প্রথম দিকে একবার ক্লাস করলে তোমার কাছে অনেক কিছুই মাথার উপর দিয়ে যাবে মনে হবে, কিন্তু যেহেতু ক্লাসটা তুমি অনলাইনে পাচ্ছ, তার মানে তোমার কাছে কি এটাকে আবার দেখার সুযোগ থাকতেছে, বারবার দেখার সুযোগ থাকতেছে। তো সুন্দর মতো এই কাজটা কি করতে হবে, মিনিমাম হইলেও আমাকে ফার্স্ট হাফ যেখানে ব্রায়োফাইটা নিয়ে আমি বলছি এগুলাকে একাধিকবার দেখতে হবে। তাহলে আমি এইটুকু গ্যারান্টি দিলাম, এই চ্যাপ্টার থেকে যদি কোনো প্রশ্ন আসে তুমি সেটা অবশ্যই পারবা। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কথা, এই হচ্ছে আমাদের পড়া। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।